এই প্রেমহীন জগতে না ভালোবাসাটা খুব কমে যাচ্ছে। সো প্রেম করবেন, ভালোবাসবেন নিজেকে, আত্মীয় স্বজনকে। আমি এমনিতে খুব রোম্যান্টিক মানুষ, ন্যাচারালি রোম্যান্টিক মানুষটা খুব ইমোশনালি ইনক্লাইন্ড হয়, এবং আমি অটোমেটিক্যালি সাপোর্টার। আমি কোনোদিন মেম্বার ছিলাম না, বামেদের পার্টি মেম্বার ছিল, অটোমেটিক্যালি কল্যাণীদের মেয়ে মানে আমার লোক। তা আমি পেছনে হাঁটছি, আমি পা মুচকে গেছি, আমি হাঁটছি লরিতে, সেকেন্ড রোয়ে, তাও সাইডে দেওয়া হচ্ছে, আমি তখন মোটামুটি হিরোইন। কিন্তু আমার মুখ্যমন্ত্রীকে, আমার স্টেটকে ওরা বলছে হোয়াট রাবিশ, অথচ আমরা উত্তর দিতে পারি না। আর আমরা এরকম মাথা ঠুকে ঠুকে মরছি, দে দে কাজ দে, কাজ দে, পাট দে রে, দে দে পাট দে। এটা তো বলতে পারি না, না ও তো ভিখারি হয়ে যাবো। মা তো বারণ করেছে ভিক্ষা করবে না। সেদিনকে জানো তো খাদান দেখতে গেছিলাম, বাপরে আমি অবাক হয়ে গেলাম। খাদানে মাল্টিপ্লেক্স করবো, সেখানে যাবে না 1000 টাকা ফ্যামিলি, একটা পপকর্নের দাম 300 টাকা, 400 টাকা টিকিটের দাম। ওখানে টিকিটের দাম, খাদানের টিকিটের দাম 300 টাকা। বাংলা সিনেমা, এটা হিন্দি সিনেমা। অমিতাভ বচ্চনকে ভালোবাসে, অক্ষয়কে ভালোবাসে, রণবীরকে ভালোবাসে, 500 টাকা 600 টাকা দেবেন নাকি আপনি দিয়ে দেবেন? আপনি আরেকটা ভান্ডার করবেন, সিনেমা ভান্ডার, মাল্টিপ্লেক্স সিনেমা ভান্ডার। এই যে বাচ্চা মেয়েটি মারা গেল আরজি করের, এইরকম একটা আউটরেজ দেখেছো তোমরা কখনো? নষ্ট করে দিল। কিন্তু প্রথমে উনি কি করলেন, টিপ 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 করে ওটা একটা বাম ঘেঁষা একটা আন্দোলন করে ফেললো। আন্দোলনটা ছোট হতে 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 এখন একা একা বসে আছে যে কেন দেব বা অন্যান্যরা জি যাদের প্রোডাকশন হাউস আছে তারা কেন দিদিকে বলছে না, তাহলে সব বন্ধ হয়ে যাবে। তখন তো আর এই দেব, এই তুই আবার সাংসদ হ, এই তুই একটু নাটক করবি, তুই বলবি যে করবি না, আমি বলবো যে হ্যাঁ কর। সাধারণ মানুষদের বোকা ভেবে তোমরা কোথায় কোন চুলে নামিয়ে দিয়েছো। আর যাদেরকে রেখেছো তারা সব সিনেমা থিয়েটারের লোক, তারা পাশে থাকার জন্য চুপ করে আছে। আর আমার মতো দু একটা শুধু কথা বললে তো হবে না। আমি মনে মনে আয়নায় তো আমার নিজেকে খুবই ভালো লাগে। আর তারপরে আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা, তখন আমার লম্বা এত বড় চুল ছিল, বড় বড় চোখ, আর এই যে শ্যামলা রংটা না, ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্যামলা রংটা একটা ভালো লাগে। এরকমও হয়েছে যে তোকে না পেরে আর বিয়েই করবো না এই যাত্রাটা। অ্যালবাম দেখতে দেখতে মানে প্রপোজও করে ফেললো, তাও ইংরেজিতে। কি থ্রেড কালচার! আমি যা থ্রেড কালচার পেয়েছি। পাপিয়া অধিকারী বলে একজন আছেন যিনি অভিনেত্রী ছিলেন, নাকি নাকি নখ টেনে ছিঁড়ে দিতে হয় নাকি আমি নাকি অভিনেত্রী ছিলাম। 25-30,000 শো আজ অব্দি আমাদের যতজন মানুষ আছে আমাদের এই টলিগঞ্জে কেউ করেনি। আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এখনই তুই বিয়ে করবি, এতগুলো ছবি হিট হচ্ছে, এখনই বিয়ে করে ফেলবি। বিয়ে করলে কিন্তু শেষ। প্রভাত রায় বলেছিল জানো তো, তোমাকে একটা রিক্সাওয়ালাও তোমার ছবি তার ওই রিক্সার ওইখানটা রাখবে, আর একটা ম্যানেজিং ডিরেক্টরও তোমাকে দেখবে, দেখে শোবে, তাহলে তুমি ভালো হিরোইন। আর একটা কালো অন্ধকার অডিটোরিয়ামে সব লোকগুলো ভাববে এই আমার প্রেমিকা, তাহলে তুমি হিরোইন। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা। সিনে স্বরূপ। সিনে স্বরূপে আজকে যিনি আছেন তিনি বছর 40-এ, গত 40টা বছর ধরে বাংলায় বড় পর্দায়, ছোট পর্দায়, মঞ্চে গোটা রাজ্যটা দাপিয়ে বেরিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা মানুষকে ভালোবেসিয়েছেন। তার পাশাপাশিও নিজেকে না শুধু অভিনেত্রী হিসেবে গুটিয়ে রাখেননি, বরং তার বৃত্তটাকে অনেক দূর বড় করেছেন। তাই তিনি পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন, তিনি সামাজিক কাজ করেন, তার অনেক অনেক গুণ। সেই মানুষটার কথা শুনতে আমরা ভালোবাসি, তার কথা ইউটিউবে অন্তত প্রচুর মানুষ শোনেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী। পাপিয়াদি নমস্কার। নমস্কার। পাপিয়াদি, বছর 40-এক আগে এরকমই এটা জানুয়ারি চলছে, ফেব্রুয়ারির 1 তারিখ আপনার প্রথম ছবি মুক্তি পেয়েছিল, সোনার সংসার। সেই সোনার সংসার থেকে আজকের পাপিয়া অধিকারী অনেক কিছু নিয়ে জিজ্ঞাসা করব, কিন্তু প্রথম ছবিতে কিভাবে এলেন সেটা যদি একটু শেয়ার করেন। টলিউড ফোকাসকে প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই। দেখতে থাকবেন পডকাস্ট, কারণ এই আমাদের এই ভাইরা যারা এখনকার জেনারেশন, তারা
অনেক কষ্ট করে এই কাজগুলো করছেন, দামি দামি ক্যামেরা কিনছেন, দামি দামি লাইটস কিনছেন এবং কষ্ট করে আমাদের মতো মানুষদের বাড়িতে আসছেন। আমরা ধন্য হচ্ছি। তো প্রত্যেকটা কাজের মধ্যেই তো মা লক্ষ্মী বসে আছেন। গড ইজ এভরিওয়্যার। চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। বৃত্তি মানে কাজ, যার যে কাজ। এখন আপনারা যেমন দেখছেন আমাদের, এটাও কিন্তু আপনাদের একটা কাজ, মানুষকে নতুন নতুন ভাবে চেনা, উপলব্ধি করা এবং সেই মানুষগুলোকে ভালোবাসা। এই প্রেমহীন জগতে না ভালোবাসাটা খুব কমে যাচ্ছে। সো প্রেম করবেন, ভালোবাসবেন নিজেকে, আত্মীয় স্বজনকে। মানে আগে চ্যারিটি বিগিনস এট হোম, মানে আপনাকে তো আগে জানতে হবে যে পাশের মানুষটাকে যদি আমি ভালো না বাসলাম তাহলে তো বাইরের মানুষকে ভালোই বাসতে পারবো না। তাই একটা প্রেমহীনতায় ভুগছে সবাই, কারণ আরও 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 পাওয়ার আকাঙ্ক্ষায় আমার বাড়ির লোকটাই কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা স্বরূপ, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এলাম কি করে। এই বহু চর্চিত বিষয়, সবাই জানে, তবু বলি। আমার মা কল্যাণী অধিকারী, আমার মায়ের বাবা অমূল্যধর দেব, তার বাবাও, আমরা এরা সবাই অভিনেতা এবং ডিরেক্টর। তো ওটা মোটামুটি একটা মজ্জার মধ্যে একটা জেনেটিক্যালি নিয়ে আমি জন্মেছি। দুম করে তো অভিনেতা, মানে আসলে আমরা সবাই অভিনেতা কোনো না কোনো ভাবে আমাদের সামাজিক জীবনে, কিন্তু অভিনয়, সত্যিকারের অভিনয় দর্শকের সামনে, সেটা একটু জেনেটিক্যালি বহন করলে অনেক, আমার মনে হয় অনেকে বলে না যে আমি হঠাৎ করে অভিনয় হলাম, আমার বাড়ির লোক কোনো অভিনেতা ছিল না, এসব থেকে ঢের দূরে। একেবারে ভুল, একেবারে এটা একটা মিথ্যে কনসেপ্ট। ইট কামস জেনেটিক্যালি, not only from your father, from your parents, but the previous parents. এটা একটা লিনিয়েজ। দুম করে কেউ কিছু হয় না, দুম করে একটা লোক খুনি হয়ে গেল, কথার কথা বলছে। এই খুনটা কিন্তু সে নিজে বলছে, এটা করেনি। এই যে আমি যে কথাগুলো বলছি, যেমন করে বলছি, আমি বলছি না, আমার ফ্যামিলি বলছে। আমার পেছনের ফ্যামিলিটা নয়, তারও পেছনে হোয়াট এভার উই ডু, it comes genetically. So that's very important. আগেকার দিনের শাশুড়িরা বলতো না, তোমার মা শেখায় নাই, বলতো না? তো আগেকার দিনের বলতো। আসলে সেই মাটি হয়তো শিখিয়েছে, কিন্তু আগের মায়ের হয়তো অনেক মডার্ন কনসেপ্ট ছিল, হয় এরকম। তো এই যে আমরা বাঙালিরা, আমরা হাত জোর করে নমস্কার করি, পায়ে হাত দিয়ে নমস্কার করি বড়দের, এখনো পর্যন্ত। মানে আমি যে জেনারেশনটা এখনো বিলং করি এবং আমার পরবর্তী জেনারেশন, তারা কিন্তু খুব বড়দের এখনো শ্রদ্ধা ভক্তি করছে। জানি না পরবর্তীতে কি হবে। কিন্তু এই যে তুমি বললে যে ফিল্মে কি করে এলাম, আমার মা, তার বাবা এবং তার বাবা, এইটুকুন আমার জানা। তাদেরও বাবারা করেছেন কি না সেটা এক্ষুনি বলতে পারবো না, কারণ অতটা আমার জানা নেই। আমার এই 3টে জেনারেশন জানা আছে, হু হ্যাড বিন অ্যাক্টার্স অ্যান্ড প্রফেশনাল অ্যাক্টার্স, প্রফেশনাল ডিরেক্টর্স। তাই ওটা মজ্জায় নিয়ে এসেছিলাম। এবং ছোটবেলা থেকে ডিবেটে পাপি অধিকারী সবসময়, যখনই কোনো প্রবলেম হতো, কোনো ডিবেট আমাকে নিয়ে যাওয়া হতো। আমি কিন্তু একদম ঝগড়া করতে পারি না, কিন্তু ওই রিজন সাজিয়ে সাজিয়ে কথা বলতে পারি। ঝগড়া দেখলেই না আমি 3 হাত দূরে চলে যাই। এবং আমাদের পরিবারেও যদি কখনো একটু, যেহেতু বিরাট বড় পরিবার, একদম আমি সাইলেন্ট থাকি কিংবা আমি বেরিয়ে যাই, কারণ এইসব ঝগড়াঝাটিতে না লজিক খাটে না, ইমোশন খাটে। এবং যেখানে ইমোশন বেশি খাটে সেখানে আমি নেই, কারণ আমি এমনিতে খুব রোম্যান্টিক মানুষ। ন্যাচারালি রোম্যান্টিক মানুষরা খুব ইমোশনালি ইনক্লাইন্ড হয়, কিন্তু when it comes to a fight, তো I never stay there, I just run. তো যাই হোক, কিন্তু এই যে আপনারা আমাকে পলিটিক্যাল ডিবেটে দেখেন, সেটা তো রিজন। আমার প্রথম ছবি সোনার সংসার, কিন্তু তার আগে স্বর্ণময়ের ঠিকানা বলে আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করেছিলাম। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রচুর ছবি করেছি, ফর ইউর ইনফরমেশন, অনেক ছবি করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রসেনজিৎ ছিল আমার নায়ক, আমি লিড ক্যারেক্টার করেছিলাম, ছায়াদেবী ছিলেন, ছায়াদেবী মামনি। খুব খুব আমাকে ওই অল্প সময়ের মধ্যে এত শিখিয়েছিলেন, অভিনয় না, জীবনের পাঠ।
এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে উনি বলতেন, খুব আস্তে মিষ্টি করে কথা বলতেন। উনি আমাকে শিখিয়েছিলেন যে দেখো, এই যে তুমি বড়দের সাথে খুব হাসি মিষ্টি করে কথা বলছো, তুমি নতুন এসেছো বলে এটা করবে না, সব সময় করবে। কারণ বড়দের আশীর্বাদ না শুধু তোমাকে আমি আশীর্বাদ করছি না, তাদের চোখেতে আশীর্বাদ ঝরে পড়ে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আমার জীবনের কত বড় শিক্ষা হয়েছিল যে তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে মানুষের চোখে যে আশীর্বাদ ঝরে পড়বে, দ্যাট কামস ফ্রম গড। মানে ওই মানুষটার ভেতরে যে অন্তর্নিহিত যে আমাদের ঈশ্বর থাকেন। আমি বেদান্ত চর্চা করি। ঈশু উপনিষদে আছে, তদেই যতি তন্নেই যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বসস্য বাঝত। মানে এই ঈশ্বর তিনি নড়েন কি নড়েন না, তিনি দূরে এবং তিনি কাছে, তিনি আমার অন্তরে এবং বাইরে, বাহ্যত মানে সর্বত্রই ঈশ্বর আছেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা মানুষ এই যে সে যেই হন না কেন, তার মধ্যে কিন্তু ঈশ্বর আছে। দ্য অনলি থিং উই গট টু নো হিম। তুমি যদি জানতে, দেখো তোমাদের এই টেকনিশিয়ানস, আমি, তোমরা সবাই, তুমি, এই যে আমাদের বাইরেও কিন্তু একজন আছেন, তিনি সব দেখছেন এবং তিনি খুব খুশি হলেন যে তার সম্পর্কে আমি কথাটা বললাম। তোমরা ভেবো না যে তুমি চুপি চুপি চুরি চুরি করে একটা কাজ করছো, কিন্তু সে তো দেখছে, সে আছে তো, আমাদের মধ্যে আছে, আমাদের বাইরেও আছে। তার দূরে তাদ বন্তিকে, তিনি দূরেও আছেন এবং তিনি আমার অন্তরেও আছেন। তদন্তরস্য সর্বস্ব, তিনি অন্তরেও আছে, তিনি সর্বত্র আছে। তাকে আমরা কি করে অ্যাভয়েড করব? প্রথম ছবি রিলিজ করেছিল সোনার সংসার, তখন টেকনিক্যালি সেটা একটা খুব মজার, মানে মহুয়া রায়চৌধুরীর অ্যাবসেন্সে ওরা একটা হিরোইন ছিলেন এবং আমি তখন খুব নাটক করি এবং নাটকের গল্প শুনে আমাদের দীনেশ চিত্রমের দীনেশ কাকু এসেছিলেন। তো এসে আমাকে দেখলেন, আমি না মানে কোনোদিনের লিপস্টিক পর্যন্ত পরতাম না, থিয়েটারের মানুষ তো, পাউডার টাউডার তো দূরের কথা, মানে লিপস্টিক পরতাম না। আর এইরকম মা ওই কাজললতায় কাজল তৈরি করে দিতেন। মা তো একটু বাম মনস্ক ছিলেন, মানে উনি একটু অন্য ধরনের মানুষ, একেবারে অন্য ধরনের। মানে এই ধরনের মানুষকে না, মানে উনি মারা গেছেন কিন্তু উনি প্রয়াত হলে উনি আছেন, কারণ কোনো ডিজায়ার নেই। আমি বলছি বাম সরকারের জন্য উনি কি না করেছেন, মানে সরকারটাকে আনবার জন্য নাচ গান করে, তখন আমরা কত ছোট, আমাদেরকে ছেড়ে ছেড়ে সেই সব সোশ্যালিস্টিক নাটক করতেন, ওনাকে থানায় আটকে রাখা হতো, মানে মেকআপ শুদ্ধ সারা রাত থানায় বসে আছে সবাই, গ্যারেজে টু উৎপল দায়রা সবাই। কিন্তু উনি কোনোদিন কিছু পরিবর্তে যে চাইতে হয়, এবং আমাদেরও বারণ করেছে, বলে ঈশ্বর দেবেন, ঈশ্বর বলে একটা লোক তোমার ভিতরে আছে, সে তোমায় দেবে, কখনো চাইবে না, হাত পেতে চাইবে না। আমার মা না বোধহয় আমাকে খুব একটা, মানে সত্যি কথাই বলেছিলেন, কিন্তু আজকাল না একটু বলতে হয় যে আই নিড দিস, মানে কি বলবো। তা উনি কিছু চাইলেন না, এবং যখন সরকারটা এলো ৭৭-এ, ওনার ঘুরেও তাকালো না আমার মায়ের দিকে। এবং আমি অটোমেটিক্যালি সাপোর্টার, আমি কোনোদিন মেম্বার ছিলাম না, বামেদের পার্টি মেম্বার ছিল, অটোমেটিক্যালি কল্যাণীদের মেয়ে মানে আমার লোক। তা আমি পেছনে হাঁটছি, আমি পা মুচকে গেছি, আমি হাঁটছি লরিতে, সেকেন্ড রোয়ে, তাও সাইডে দেওয়া হচ্ছে, আমি তখন মোটামুটি হিরোইন। কিন্তু এই যে বারবার বঞ্চনা, এবং আমি কতটা পড়াশোনা করলাম, ওদের ছেলেমেয়েরা সব অধ্যাপনার কাজ করছে, তারা এখন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, আমি কেন এত খেটে মরবো? আমি কোনোদিন বলিনি যে আমি কম্পারেটিভ লিটারেচার, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্টস, মানে টু স্টাডি। সারা পৃথিবীর থিয়েটার এবং সাহিত্যের ইতিহাস আমাদের জানতে হয়েছে। তো অনেক বড় বড় অভিনেতা তারাও এই সাবজেক্টে পড়াশোনা করেছে, কিন্তু কেউ বেরোতে পারেনি। তা আমি বেরিয়েছিলাম। আমি বেরিয়ে, আমাদের থেকে অনেক সিনিয়র সমস্ত লোকজনরা পড়েছিলাম, কারণ নাম বলতে চাই না, কিন্তু আমি বেরিয়েছিলাম, এবং বেরিয়ে কোনোদিন আমাকে কেউ বললো না যে অধ্যাপনার কাজ। অথচ মানে আমার বন্ধুরা যারা পরবর্তীতে যারা থেসিস করছে বা কোনো ডাউটস ক্লিয়ার করতে হলে চল
পাপি অধিকারীর কাছে, তা আমি বলে দিতাম। এবং এখনো পর্যন্ত আমার স্পষ্ট রাসেলের, বার্টন রাসেলের ফিলসফি আমার জানা, আমার বোদেলেয়ারের ফিলসফি এখন মানে এখনো যদি কেউ বলে আমি হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি ভেরি সিম্পল। আমি জাস্ট একটা কথা আপনাদের জন্য বলছি, এই যে আঁচ, স্বরূপ তুমি এখন আমার সাথে আছো, এই যে তোমার হাসি হাসি মুখগুলো, মানে তুমি আমার আঁচে ঋদ্ধ হচ্ছ, মানে আমি যে বলছি তুমি শুনছো, এখানেও যারা আমার সামনে অন্য টেকনিশিয়ানসরা রয়েছে তারা শুনছে এবং ঋদ্ধ হচ্ছে। বার্টন রাসেল এটাই বলেছে, মানে আমাদের বাংলায় বলতো না যে সঙ্গদোষে তুমি দেবতা, সঙ্গদোষে তুমি সঙ্গগুণে তুমি দেবতা, সঙ্গদোষে তুমি অসুর। আসলে তো দেবতা আর অসুরের মধ্যে মারামারি তো আসলে আমাদের এই এত, মানে আজকে আমরা যে আছি সব হচ্ছে কে কেমন সঙ্গ করেছিল এবং তারপরে লড়াইটা লেগেছিল। এমনকি আমি আমার মনের মধ্যে যদি কামনা বাসনার সাথে বেশি সঙ্গ করি তাহলে কিন্তু আমার হয়ে গেল, আমি আর নো মোর গুড হিউম্যান বিং। তো যাই হোক, তো সঙ্গটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে তুমি কাদের সাথে আছো। তা আমার প্রথম ছবিটা, ওটা আবার দ্বিতীয় ছবির জন্য যখন এসেছিল, বলে এই মাইয়াটা কালা, দীনেশ কাকু বলছে মাইয়াটা কালা, মহুয়া চৌধুরী যেন খুব ফর্সা, মানে যার মানে উনি ছিলেন না বলে আমার কাছে এসছেন, মাইয়াটা কালা, অভিনয়টা খুব ভালো করতেছে। তখন দেশে খুব আমার বেরোতো আমার অভিনয় সম্বন্ধে, থিয়েটারে অভিনয়টা ভালো করতেছে, কিন্তু আসল তো দেখনের একটা ব্যাপার আছে, তো দেখনের ব্যাপারে আমি মনে মনে আয়না তো আমার নিজেকে খুবই ভালো লাগে। আর তারপরে আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা, তখন আমার লম্বা এত বড় চুল ছিল, বড় বড় চোখ, আর এই যে শ্যামলা রংটা না ইজ ভেরি ইম্পর্টেন্ট, শ্যামলা রংটা একটা ভালো লাগে। তো ওই রকম তো কুচকুচে শ্যামলা ছিলাম না, মানে মোটামুটি বাঙালিদের একটা অদ্ভুত, ও ও সফেদ আর ও কালা, এটা একটা বাঙালিদের মধ্যে একটা ছিল, সফেদ আর ও কালা। তো আমি সেই কালাদের পর্যায়ে পড়লাম। এখন নায়িকাটাই বাদ হয়ে গেলাম, বললো না 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 হে কল্যাণী দি খুব ভালো লাগলো, তুমি আমার এত সুন্দর চা খাওয়ালে, মা সব খাবার টাবার, মা তো একটা কিছু হলেই মানুষ এলেই তাদের আগে খাইয়ে দেবে, পরে কথাবার্তা। আর আমার এত অপমান লাগলো, বট রাবেশ। আমি তখন মানে বেশ ভালো অভিনয়টা ভালো করলে মানুষের একটা কনফিডেন্স খুব বাড়ে। আমার বাবাও খুব রেগে গেল, বাবা বলে এই দূর করে দাও এদের আগে, মাকে ভেতরে বলছে দূর করে দাও আগে, আমার মেয়েকে কালা বললো, হ্যাঁ আমার মেয়ে এত সুন্দর, লেখাপড়া এত সুন্দর, ফের করে দাও। তারপরে তো ওরা চলে যায়, এটা হয়েছে সন্ধ্যে 6:30। রাতে 10:30 আবার ঘুরতে ঘুরতে এসছে, তখন আমার ঘুমোতে যাওয়ার সময়। তা কল্যাণী দিয়ে তো তখন তো ওই এত অ্যাপয়েন্টমেন্ট করে ফোন টোনে তো বেলাই নেই, তো বলছে হ্যাঁ দিনেশ দা আসুন আসুন আসুন। এইবার আমাদের বসার ঘরে তো কাজের লোকেরা ঘুমায় রাত্রিরে, তো তখন ওদের সব তোষক পাতা হয়ে গেছে। তো মা বলছে এই উঠে পড়, আমাদের লোক এসছে উঠে পড়। এবার কাজের লোক 3টে, তারা সব শুয়ে আছে, শুয়ে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে যে কখন ওদের কথা শেষ হবে, ওরা আবার শুতে যাবে। তার মধ্যে রেণুকা মাসি বলে একজন ছিল, সে বলছে কি আচ্ছা এই লোকটা তোমাকে কালা কইছে? আমি বললাম ও বাঙাল। আমি বললাম যে হ্যাঁ, আবার কেন এসছে বলো তো? হাত জোর করে, মাইয়া তোমারে আমাদের পিকচারে তোমারে নায়িকা সাজন লাগে। আমি বললাম এই যে আমাকে বলে গেলে, আমি তো তুমি সোজা, এই যে আমাকে বলে গেলে আমি বাথরুমে গিয়ে কেঁদেছি, কেন ওই বাথরুমটা দেখাও আমি জল দিয়ে ধুইয়া দেবো। আর মানে এত সুন্দর দীনেশ কাকু, মানে দীনেশ কাকুর জন্য আমি এখানে আজকে। তো ওই সোনার সংসার যাই হোক, তারপরে প্রচন্ড বন্ধুতা হয়ে যায়। তো আমার মা বলে তুই একটু পাউডার তো লাগাবি, যেমন ছিলি তেমনি। আমি তো এইরকমই সুন্দর। তুমি জানো আমার কলেজ ইউনিভার্সিটির লোকেরা আমাকে, ছেলেরা আমাকে সেই পাপিয়া বলতে পাগল। এখনো সেসব প্রেমিকরা কেউ বিয়ে থা করেনি। আমার একটা বই আছে, আমাকে কালা বলেছে। ইট ওয়াজ সাচ আ শক টু মি। যাই হোক, সেই ছবিটা সুপার ডুপার হিট হলো এবং 45 দিন শুটিং করে আমাকে 5,000 টাকা দিয়েছিল।
তো প্রথম ছবি মানে পুরো ওটা প্রথম ছবি, স্বর্ণময়ীর ঠিকানাতেও আমি কাজ করেছিলাম। তো সেই টাকাটা আমার মনে নেই। মাত্র 4 দিন, প্রথমে 4 না 5 দিন প্রসেনজিতের সাথে এই একটু রোম্যান্টিকের একটা গান হয়েছিল, আর বাড়িতে টিটুদা মানে দীপঙ্কর দে আর ছায়াদেবী মামুনি আর আমার আর প্রসেনজিৎ আর হারাধন জেঠুর এই শুটিংটা ছিল। 4-5 দিনের কাজ হয়েছিল, কিন্তু ছবিটা আটকে গেছিল, প্রডিউসারের পয়সা ছিল না বলে। তারপর ছবিটা অবশ্যই পরে হয়ে রিলিজ করেছে অনেক পরে। তো 5,000 টাকা নিয়ে পেয়ে আমার কি ভালো লাগলো। তো বাবাকে বললাম আমার একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কেনার খুব ইচ্ছে, তুমি আমাকে কিনে দেবে এই টাকাটা দিয়ে। তা বাবা বললো এতে হবে না। তখন 35-40 হাজার টাকা লাগতো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। বলে এতে হবে না। আলাম ও হবে না, ঠিক আছে, আমার তো ভালো জুতো নেই, তো বাবা তুমি একটু মামকে বলো যে আমাকে একটু ভালো কয়েকটা জুতো কিনে দিতে আর ভালো কলম। তো ওই প্রথম দিয়ে ভালো কলম কেনা হলো, আমার কজোড়া জুতো কেনা হলো। আমি বললাম এই টাকাটা রেখে দাও, তোমরা একদিন খাওয়াবো। বাবা বললো খুব হয়েছে, আর খাওয়ানোর দরকার নেই। তবু আমি ওখান থেকে আবার টাকা, আমি তো নিজের কাছে টাকা রাখতাম না, আমার টিউশনের টাকা থাকতো। মানে আমি যখন ক্লাস 11-এ পড়তাম, ক্লাস 12 ইংরেজি পড়াতাম। মানে আমার চিরকালই একটা টিউশন, আমার না বরাবরই একটা মানে কি বলবো দারোগাগিরি করা, হ্যাঁ একটু ওর উপর, হ্যাঁ এটা কর ওটা কর, এইসব আছে, ছোটবেলা থেকে ছিল। বিয়ের পর কিন্তু একদম পাল্টে গেলাম, কারণ আমার বর আমার থেকেও বড় টিচার, নামেই জানে না অ্যাকাউন্টেন্ট, কিন্তু সে আমাকে মানে আমার 2 কন্যা, ও বলে আমার 3 কন্যা, খুব বকে যে কোনো ব্যাপারে। আবার তুমি বুঝতে পারছো না ওই লোকগুলো তোমায় ঠকাবে, তুমি ওদের ইয়েস কেন করেছো। হ্যাঁ থাক 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 থাক। ও ফাংশনে নিয়ে গিয়ে ঠকাবে। কি হতো, ফাংশনে নিয়ে যেত, তা আমার সাথে ম্যানেজার সম্প্রতি মারা গেছেন, আমার ম্যানেজার নিখিলদা যেতেন। নিখিলদা খালি বলতে দিদি আগে টাকাটা নিয়ে নিন। না কি হবে, ওদের টাকাটা দেবেই তো। না না দিদি আপনি বুঝতে পারেন না, আগে টাকা নিতে হয়। আমি বলছি না আগে পারফরমেন্স দিতে হয়, চুপ করুন, আমার মা এসব শেখায়নি। এই করে আমি প্রচুর ঠকেছি। আর মাঝে মাঝে মায়ের উপর এখনো রাগ হয় যে মা তুমি আমাকে ছোটবেলা থেকে এমন সব ভুলভাল কথা শিখিয়েছো, আমাকে প্রচুর ঠকতে হয়েছে। যাই হোক, তো এই প্রথম ছবিটা সুপার ডুপার হিট হওয়ার পর সেই ছবিটা ম্যাড্রাসে, মানে তখন চেন্নাই নাম ছিল, ওখানে প্রসেসিং হতে গেছিল, এবং জেমিনি আফটার লং 12 ইয়ার্স 12 বছর বাদে ওরা নায়িকা খুঁজছে একটা ছবি করবে। এখানে বাংলায় এসে অনেকে দেখে গেছে, কিন্তু আমাকে ওদের খুব পছন্দ হলো, এবং আমার ক্লাসিক্যাল ডান্স ট্রেন ছিলাম, সেইটা অনেক নাচ ফাচ ছিল। তারপর থেকে তো শুধু তামিল নয়, আরও অনেক ভাষায়, ভোজপুরি থেকে ওড়িয়া থেকে আরও জার্নিটা শুরু হলো। প্রথম দিকে সব কটা ছবি হিট করেছিল। দিদি আপনি যা বলছিলেন তার মধ্যে থেকে আমার ছোট ছোট 2-1টা করে প্রশ্ন। এক, সাধারণত আমরা দেখি যে অভিনয় জগতে কোনো কেউ যদি পারিবারিকভাবে আসে, তাহলে এই কথা আছে একটি নেপোটিজম, এবং এটার প্রশ্ন তুললে তাদের উত্তর হয় বিভিন্ন পেশাতেই তো তাই হয়, পারিবারিকভাবে অনেকেই আসেন। আপনাকে আমি বেশ অন্যরকম উত্তর দিতে শুনলাম। আপনি গর্ব করে বললেন যেহেতু অভিনয় পরিবার থেকে আসা, তাই না অভিনয়টা ভালো করব, জিনে থাকতে হয়, এটা একটা বললেন। 2, শ্যামলা রং এসব নিয়ে কথা বলছিলেন। আপনি তো লাক্সের অ্যাম্বাসেডার ছিলেন একটা দশক জুড়ে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটা কিভাবে, এই গল্পটা যদি বলেন, বাঙালি অভিনেত্রী লাক্সের সঙ্গে জড়িয়ে। লাক্স হিন্দুস্তান লিভারের যিনি মানে ওদের সেকেন্ড মাথা, তো উনি আমার ছবি টবি দেখে বাড়িতে গেলেন। তখনও আমার বিয়ে হয়নি, জাস্ট বিয়ে হবে। তো বাড়িতে গেলেন, বাপের বাড়ি মানে মহানির্বাণ রোডে। তা বললো যে আমরা আপনাকে ব্র্যান্ড বানাতে চাই। তো আমি প্রথমে বললাম যে আপনাদের হিন্দুস্তান লিভারে তো অনেক প্রোডাক্ট, তো সেগুলো কি দেবেন। তখন বলছে যে আমরা হি হ্যাড বিন সো সুইট। তাই বললাম সেইগুলো কি দেবেন, টাকা পয়সা না, মানে আমি বরাবরই না, মানে কি বলবো, টাকা পয়সা আমি জানি ঈশ্বর তো টাকা পয়সা দেয়, ঈশ্বর টাকা পয়সা নেই এমনি সত্যি, মানে আপনি 1000 চাইলেও ঈশ্বর যদি না চান আপনি টাকা পয়সা পাবেন না, কিন্তু প্রোডাক্টগুলো খুবই আমার কাছে ইম্পর্টেন্ট, ওদের হিন্দুস্তান লিভারে অনেক। তখন উনি আমাকে মানে যেটা বললেন, ছোট হাতে করে না প্রতি মাসে ওই আসতো, রেশন আসতো, মানে এরকমও হয়েছে পাড়ার লোককে মিটিয়ে দিয়ে সবাইকে দিয়েছিল, শ্যাম্পু দিয়ে ঘর মুছেছি, এত আসতো, গাদা গাদা আসতো। তো যাই হোক, সেটা ইট হ্যাড বিন
মানে ফ্যান্টাস্টিক। কিন্তু যেটা হচ্ছে ওরা আমাকে এই একজনই, কি নাম ভদ্রলোকের, মাইক ইঞ্জিনিয়ার না কি নাম, ও যে সাজালো, সেই চুল করে দিল, সেই সমস্ত ব্রাউন দিয়ে, এই যে চোখে যে এই ব্রাউনটা না, ওইটা ওইটা ওরা লাগায়নি চোখের নিচটা। তাই বললাম না না, চোখের নিচটা ইজ লুকিং ভেরি পেইল। বলো নো 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 নো, ডোন্ট টাচ। আই সেড নো, আই উইল টাচ, আই উইল টাচ, আই উইল পুট ব্রাউন হিয়ার অ্যাট লিস্ট। তো এখনো তুমি দেখো আমি আমার কাজল পরতে খুব ভালো লাগে। হ্যাঁ, এখন বোধহয় যত দিন যাচ্ছে আমার চোখ ছোট হয়ে যায়, বড় বড় চোখ ছিল আমার খুব। তো কাজল পরতে আমার খুব ভালো লাগে। তো এখন আমি দেখাবে ক্লোজ আপে একবার কাজলটা আমার, দেখো ভালো লাগবে। আমার কাজল পরতে খুব ভালো লাগে, এবং আমার বাচ্চারা কিন্তু কেউ কাজল পরতে চায় না, অদ্ভুত। মানে কাজলটা না, আরে কি কাজলই তো আসুন। এরা ছেলেরা তো সুরমা দিয়ে আজকাল দেখবে, হিন্দু ছেলেরা সুরমা দিয়ে চোখটাকে একটু ব্রাইট করার চেষ্টা করে। তা আমি বলি ওরকম করিস না, ওটা একটা সম্প্রদায় সুরমা লাগায়, তোরা কেন সুরমা লাগাচ্ছিস? তোদের চোখ আমাদের চোখ এমনিতেই খুব সুন্দর। তো ওই ভদ্রলোক সমস্ত করলেন, এবং আমি তো ভেবেছিলাম যে 1 বছরের জন্য। তারপরে যখন কন্ট্রাক্ট সই করছি, তারপর দেখলাম যে ফর দ্য ডেকেড, ফুল 90s-এ আমি ওদের সাথে কন্ট্রাক্টেড হয়ে গেলাম। একটা বাঙালির গর্ব, একটা দশক জুড়ে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এক বাঙালি অভিনেত্রী, এটা আমাদের গর্ব। দিদি, আপনি কথা বলতে বলতেই বলছিলেন, ঠিক ঠিক, আপনি কথা বলছিলেন যে আপনি খুব রোম্যান্টিক। আর দ্বিতীয়, আমরা এত ইন্টারভিউ করি, অনেক অভিনেত্রীদের করি, কিন্তু এভাবে কাউকে বলতে শুনিনি আমার চোখ দুটো ক্লোজ আপে দেখাবে, দেখো কি সুন্দর। মানে এই মানুষটা সুন্দর বলিনি, আমি যে কাজল পড়তে ভালোবাসি, আমি এখনো খুব কাজল পড়তেছি। এই মানুষটা প্রেমে পড়লেন কিভাবে? আপনার প্রেমের গল্প যদি ছোট্ট করে বলেন। সেটা খুব মজার। তো মানে আমাকে প্রেম করার লোকের অভাব ছিল না। মানে পাপি অধিকারী এত সুন্দর ডিবেট করছে, এত সুন্দর নাচছে, হই হই করছে। মানে এমনিতে বাঙালি ছেলেরা না, মানে ট্যালেন্টকে অনেক বেশি বেশি মর্যাদা দেয়। আর সবসময় আমার বন্ধু বান্ধবরা খুব আমাকে ভালোবাসতো। এরকমও হয়েছে যে তোকে না পেরে আর বিয়েই করবো না এই যাত্রাটা। বললাম এই যাত্রাটা আবার তো আমাদের আবার বার্থ হবে, তখন দেখিস আমি কোথায় আছি, খুঁজে নিস। মানে এরকম মজা, সবটাই মজা। এখন আমার দাদা ভাই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তো। আমার এক দাদা সায়েন্টিস্ট আর এক দাদা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ছোটদা। তো ছোটদা একসাথে, তখন তো একটু ফার্মে থাকতে হতো, তো সেই ফার্মে ওরা কাজ করতো। তো আমার দিদি ভাইয়ের বিয়েতে ওরা এসছিল সব। আর বেশ, আমার যাকে বিয়ে করেছি সে বেশ লম্বা চওড়া সুন্দর স্পোর্টসম্যান, আবার রঞ্জি টঞ্জি খেলে এসেছে কপিল দেবদের সাথে। বেশ আমি শুনে টুনে ভাবলাম ছোটদের অনেক বন্ধু এসেছিল। তো দিদির বিয়েতে তো আসবেই সব, তখন তো আমরাই আগে তো বাবা বলেছিল এই কার কত বন্ধু আসবে একটু বলে দে, ওই লিস্ট আগে করি, তারপর আত্মীয় স্বজন, তারপরে আমার বন্ধু বান্ধব, পাড়া, বিশাল ব্যাপার। প্রথম বিয়ে হচ্ছে বাড়িতে। আমার দিদিভাই কিন্তু নেই এখন। দিদিভাইয়ের একটা খুব স্যাড ডেথ হয়েছিল। মানে ও বেড়াতে গেছিল, সুগারটা খুব বেড়ে গেছিল, আত্মীয় স্বজনদের সাথেই গেছিল, তাদের একটু নেগলিজেন্সের কারণে ওইখানেই তাকে রেখে আসতে হয়েছিল। যাই হোক, সব ডেড বডি এসেছিল, কোনোদিন দেখিনি যে কফিনে করে এরকম ডেড বডি আসে। সে আমার কাছে একটা বিরাট খারাপ স্মৃতি, কারণ দিদি আমাকে মায়ের মতো করে, মানে মা অভিনয় করতে যেতে দিদি ভাই আমাকে মানুষ করে, মানে প্রায় মানুষ করেছিল আর কি। তো দ্যাট ওয়াজ দ্য লস অফ মাই সেকেন্ড মাদার, এটা খুব খারাপ হলো। এবং মাও 1 বছর আর রইলেন দিদিভাই মারা যাওয়ার পর। ইভেন শি কুড নট সার্ভাইভ। মানে এত এইরকম একটা মানে সন্তান হারানোর মতো বড় শোক আর হতে পারে না। যাই হোক, এটা হলো। আমি কি প্রশ্নটা তোমার ছিল? কি করে প্রেম হলো? হ্যাঁ, প্রেমটা। এবার তো দিদি ভাইয়ের ওই দিদি ভাইয়ের বিয়েতে ও এলো, তারপরে ছবি টবি তোলা হয়েছিল। তা আমাকে বললো আমি কিন্তু ছবি দেখতে আসবো। তার মনের মধ্যে যে এইসব ছিল তো আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ, এসো তোমায় ছবি দেখাবো। অ্যালবাম দেখতে দেখতে মানে প্রপোজও করে ফেললো, তাও ইংরেজিতে। তো সেটা রাখতে
তোদের বলবো না, কিন্তু আই লাভ ইউ না। তো যাই হোক, প্রপোজ করলো। তো আমি ভাবলাম যে ভালো, মানে বাইরে থাকে, সে আবার কোথায় চলে যাবে, বিহারের ওরা, তো কি জানি। যাই হোক, হ্যাঁ না গোছের একটা আমার সায় ছিল, খুব একটা যে হ্যাঁ তাও না, কিন্তু বেশ দেখতে ভালো, আর লম্বা চওড়া বিচায়, মানে আমার লম্বা চওড়া ও লোক, আর দেবতা শ্রেণী আমি ভাবি, তাই ওদেরকে আমার ভালো লাগে না। আমার অনেক বেটে বেটে বন্ধু আছে এবং তাদেরকেও আমি ভালোবাসতাম তখন, এখনো। মানে বেটে লোক হলে তুমি ভাবো ডাস্টিন হফম্যান, এইটুকুন একটা, সে একটা সাংঘাতিক, হ্যাঁ, আমাদের নওয়াজউদ্দিন সিদ্দিকী, এইটুকুন, কিন্তু আমি ভালোবাসি। ইমরানের সাথে আমি অভিনয় করেছি, সে খুব একটা না, সে বেশ ভালোই ছিল, কিন্তু অনেক বেটে বেটে অভিনেতাদের আমি খুব ভালোবাসি এখনো। অনুপ জেঠু একটা, এইটুকুন, অনুপ জেঠু হ্যাড বিন মাই বেস্ট ফ্রেন্ড। ভানু জেঠু খুব বেটে না হলেও খুব লম্বাও ছিলেন না, অপূর্ব ইংরেজি বলতেন, ওই জন্য ভানু জেঠুর সাথে আমার দারুণ দারুণ বন্ধু, একসাথে বহু নাটকে অভিনয় করেছি ভানু বন্দ্যোপাধ্যায়। তো দেখলাম যে ঠিকই আছে, হোক চলুক। তা আমি তখন জার্মান এবং রাশিয়ান দুটোই আমার ইউনিভার্সিটিতে ছিল, তা আমি মার্কস মুলার ভবনে যেতাম, তো এইতেও যেতাম, গর্কি সদনেও যেতাম। তারপর দেখলাম যে আমার সাথে সাথে স্কুটার নিয়ে নিয়ে আসছে, তোমাকে পৌঁছে দেবো। বললাম আচ্ছা, আমি ভাবতাম যে আমার আমার পয়সা বেঁচে যাচ্ছে, তো স্কুটারে করে করে যেতাম। আমার বড় বৌদি, ওর নাম মঞ্জু, খুব আমার বন্ধু ছিল। একদিন আমরা বেরিয়েছি, আমি বললাম যে চলো একটু বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাই। তখন না মানে থিয়েটার করতাম, সবই করতাম, কিন্তু খুব অনেক সময় ছিল তখন বাঙালি। তো চলো তো বিড়লা প্ল্যানেটোরিয়ামে, বললো চলো আমিও যাবো। বললাম না, তোমার সাথে যাবো না, বলে ট্যাক্সিতে যাবো। বললাম না না, আমরা ট্যাক্সিতে যাবো না, আমরা বাসে যাবো। আর মানে আমার যে বড় বৌদি, সে না বুঝতেই পারছে না যে ও আমাদের দুজনের কারো টিকিট কাটছে, বলছে ও কেন কেটে দিচ্ছে, ও তো অত জানি না। বলছি হ্যাঁ সত্যি, ঠিক আছে কেটে দিচ্ছে, নিয়ে নাও। তারপরে বিড়লা প্ল্যানেটোরিয়ামে গেছি, সেই টিকিটটাও কেটে। তখন বলছে এ কি, তোমাকে তো কাটতেই দিচ্ছে না। আমি কি জানি, ওরা ভীষণ ভালো মানুষ, এত ভালো মানুষের কি করে যে আমার দাদাভাইয়ের সাথে বিয়ে হলো ভগবান জানে। তারপরে তারপরে আসার সময় বলছে তোমরা কি খেতে ভালোবাসো? আমি বললাম আমি মোগলাই পরোটা খেতে ভালোবাসি। বললো যে ঠিক আছে, এখানে খুব ভালো মোগলাই পরোটা পাওয়া যায়। বলে নিয়ে গেল, সেই মোগলাই পরোটারও দাম দিয়ে দিল। তখন আবার বড় বৌদি, তখনও বড় বৌদি হয়নি, তখন দাদা ভাইকে ভালোবাসে, আমার হাত ধরে বলছে কি খবরদার, এর মনের মধ্যে অন্য কিছু, দেখছো লম্বা চওড়ার লোক, তুমি এর মনের মধ্যে অন্য কিছু আছে। আমি তখন বলছি হ্যাঁ তাই তো, ঠিক আছে চলো এটাই লাস্ট, আর এর সাথে মিশবো না। আমি যেতে যেতে না ছেড়ে দিয়ে উঠতে বলছি তুমি কিন্তু মা বাবাকে এই কথাটা বলো না। বলছে না আমি তো ওদের আগে বলবো। আমি না না না, তুমি ওদের বলবে না, কাকুকে যে আমার মানুষ করেছে, খবরদার কাউকে, বড়দের কাউকে বলো না। আমি দেখছি ছেলেটা খারাপ, মানে তার দেখতে তো ভালোই, কিন্তু তোমার সব টিকিট কেটে দিচ্ছে, এটা তো ঠিক না। আবার আমি ছিলাম, আমারও টিকিট কেটে দিচ্ছে। এইবার তখন তো বুঝিনি যে আমাকে যে বিয়ে করেছে সে এগুলো সব দান ফেলেছিল। হ্যাঁ, এইটা করবেন ভাই, যারা যারা শুনছেন দেখছেন, একটু খরচা করবেন। আর খরচাটা না মানে সারা জীবনের মতো রাখবেন, এর পেছনে আমায় খরচা করতে হবে, বুঝতে পেরেছেন তো। আমার তখনও বিয়ে হয়নি আমার, কিন্তু আমাদের মানে তখন বাড়িতে জানানো হয়েছে, আমি বলেছি মাকে, তা তখন বলেছিলাম যে মা ওই দাদা ভাইয়ের এই লম্বা ছেলেটাকে আমার বেশ পছন্দ। মা বলছে চুপ চুপ চুপ, পড়াশোনা করছে, চুপ 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 কর। আমি বলছি না তোমরা কিন্তু এরকম ধুমধাম দেখো না। বাবা না এবার একটা বেশ খুব বড়, আমাদেরই মনোহর পুকুরে থাকতো, খুব বড় একটা বাড়ির ছেলেকে বাবা মনে করেছে যে আমার জন্য ঠিক হবে। তার মা বলেছে আরে এ মা ইস কি বাজে, মানে সে মোটেই বাজে নয়, সে বেশ ভালো, কিন্তু এ মা বাবাকে বারণ করে দিও ওইসব একদম না, আমাকে অভিনয় করতে দাও, আমি পড়াশোনা করি তারপর, ওসব একদম না। তখন তো ওকে আমার মনে মনে একটু ভালো লেগে গেছে, কিন্তু তো তখনকার দিনে ওসব বলা যেত না যে একে আমার পছন্দ হলো, এর সাথে আমার প্রেম 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 না, মানে ওই গল্প করতে করতে এই আমার টিকিট কেটে দিতে দিতেই আমার ট্যাক্সি করে নিয়ে যেতে। তখন তো আমি মানে আমি প্রথম ছবিটা করে আমি গাড়ি কিনেছিলাম, অ্যাম্বাসেডর গাড়ি।
আর একটা কথা, ওই যে আপনাদের বলছি না খরচা করতে, একটু পড়াশোনা করবেন। আমার স্বামী কিন্তু কোনোদিন সেকেন্ড হয়নি, খুব ভালো ছিল লেখাপড়া, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন হয়ে গেল এবং চাকরি টাকরি পেলো, যখন আমাকে প্রপোজ করলো বিয়ের জন্য, তখন আমি ফুল ফ্লেজেড হিরোইন। আমি যে এখনই বিয়ে করবো, কটা ছবি, বলে তাহলে আমি চলে যাচ্ছি বম্বে, কোনো অসুবিধা নেই, তুমি এখানে থাকো। আমি মনে মনে ভাবছি যে এ বাবা, এত ভালো একটা ছেলে, নামার ক্যারিয়ার, কিছুতেই আমি ঠিক করতে পারছি না। আমার নতুন গাড়ি করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে সে বলছে আমি কিন্তু বম্বে চলে যাবো। থ্রেটেন, কি থ্রেট কালচার! আমি যা থ্রেট কালচার পেয়েছি, তো আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও, আমি একটু ভাবি। না না, ভাবনার কিছু নেই, তোমাকে আজকালের মধ্যে একটা, কারণ আমি বম্বে থেকে খুব ভালো একটা অফার পেয়েছি। কিন্তু ও সওয়ালেসে যখন এখন ব্যবসা করে, কিন্তু তখন সওয়ালেসে খুব ভালো একটা কাজ পেয়েছে। ভাবলাম যে কি কাণ্ড, এটা তো বলতে হবে বাড়িতে। এবার কেউই মানে আমার এই দিদি ভাই যে নেই, এখনই তুই বিয়ে করবি, এতগুলো ছবি হিট হচ্ছে, তুই এখনই বিয়ে করে ফেলবি, বিয়ে করলে কিন্তু শেষ। প্রভাত রায় বলেছিল জানো তো, তোমাকে একটা রিক্সাওয়ালাও তোমার ছবি তার ওই রিক্সার ওইখানটা রাখবে, আর একটা ম্যানেজিং ডিরেক্টরও তোমাকে দেখবে, দেখে শোবে, তাহলে তুমি ভালো হিরোইন। আর একটা কালো অন্ধকার অডিটোরিয়ামে সব লোকগুলো ভাববে এই আমার প্রেমিকা, তাহলেই তুমি হিরোইন। এত সব আমার জানা থিওরি, তাহলে কি হবে সেটাকে ধপাস করে আমি সিঁদুর টিঁদুর পড়ি। কিন্তু আমি খুব আমি শাখাপালা পড়ি ঠিকঠাক, মানে এখনো পর্যন্ত মানে আই এম ভেরি প্রাউড অফ মাই ম্যারিড লাইফ আর কি। তো আমি ভাবলাম যে কি করা যায়, তো এইসব ভাবতে ভাবতে দেখি উনি একটা সোনার হার নিয়ে এসে হাজির। আমি বলছি এই বাবা, আমি এটা নিতে পারবো না, আমি কোথায় রাখবো? বলে তোমার এতগুলো আলমারি ঢুকিয়ে রাখো। আমি না কেন দিলে? বলে এটা অ্যাডভান্স। কিসের অ্যাডভান্স? বিয়ের অ্যাডভান্স, তুমি মাকে বলো। বুঝতে পেরেছেন তো, যারা দেখছেন অ্যাডভান্স দিয়ে রাখতে হয়। আমার মতো লোক তখন রোজগার করছি, আমাকেও একটা দিয়ে দেওয়া সোনার হার। সেটা অবশ্য পরবর্তীতে আমি হারিয়েছি। প্রায় কিছুদিন হলো আর কি, বেশ লম্বা একটা হার পরে থাকতাম না, আমাকে অনেক সময় দেখবেন লম্বা হার। কিছুদিন হলো শ্যাম্পু করতে গিয়ে না কোথায় চলে গেল, আর খুঁজে পেলাম না। আমি বরকে বললাম যে সেই তুমি যে অ্যাডভান্স করেছিলে সে মালা নেই। বলে না থাকলে কি হবে, ইমোশনটা আছে, বাদ দাও, ওকে ভুলে যাও। কিন্তু উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আগে না বন্ধু হতে হয়, তাহলে নিশ্চিন্ত মনে একসাথে ঘর করা যায়। এটা একটা, অ্যান্ড লেট দ্য other party or the spouse feel that he is very important to you. এটা নিয়ে আমি একটা বিশাল কিছু ডিসকাস করি, আমি এই করছি সেই করেছি, আমি এখান থেকে এসেছি, এইগুলো না করবে না। এটা এই জ্ঞানগুলো আমি দিতাম না। কিন্তু আমার নিজের পার্সোনাল লাইফে এই যে সাকসেস স্টোরিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দেখবেন আপনি একজনকে ছেড়ে দিলেন, কিন্তু যাকে আবার নিলেন সেও ইকুয়ালি ওই খারাপ। সুতরাং খারাপ মানে যে কারণে ছেড়েছিলেন তার ইকুয়ালি ওই সব দোষ আছে। সো লেট আদার্স ফিল দ্যাট ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু হিম অর হার। ওইটা একটা, এই কোথায় আছো কি আছো গোয়েন্দাগিরি করলে না হবে না, ওইটা ত্যাগ করতে হবে। আরে উনি তো আপনারই প্রপার্টি, হুএভার ইজ আ ওয়াইফ অর হাজব্যান্ড, কিন্তু আপনারই তো প্রপার্টি। একদম এমন প্রপার্টি করবেন না যে আলমারিতে সিন্ধুকে চাবি দিয়ে রেখে দিয়েছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাডভান্সটা একটু মনে রাখবেন দাদারা, ওটা খুবই ইম্পর্টেন্ট, একটা অ্যাডভান্স দিতে হয়। আর এমন লোককে অ্যাডভান্স দেবেন যে আপনাকে আবার বিয়ে শাদী করবে। হ্যাঁ, ও অ্যাডভান্সটাও নিয়ে নিল আর বিয়ে শাদিও করলো না, সেই সব লোককে দেখে শুনে দেবেন বাবা। ওই 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 ও সেটা তো বলা হলো না, প্রথম ছবি করে তো 5,000 টাকা পেয়েছিলাম। তারপরে তো তামিল ছবিটাই গেলাম। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, বেবি উই জাস্ট ওয়ান্ট টু নো হোয়াট শুড বি ইয়োর রেমিউনারেশন। তো ওরা মানে আর্টিস্টদের সোজা জিজ্ঞেস করে। তা মার দিকে তাকিয়েছে, মা বলেছে হোয়াট এভার ইউ থিঙ্ক। তখন আমাকে বললো ইন লাস্ট ফিল্ম হাউ মাচ। আমি মানে 5,000, মানে আমি 245 দিন কাজ করে 5,000 টাকা পেয়েছি। আমি একবারে খুব গর্ব করে বলছি 5,000। আমার তো তার আগে তো টিউশনের টাকা, 5,000 টাকা একসাথে দেখার কোনো প্রশ্নই নেই। তা বলছি 5,000। বললো ইফ আই পে ইউ 1,05,000 হোয়াট অ্যাবাউট ইট। আমি না সাথে সাথে মনে মনে ভাবছি 1 লাখে কটা শূন্য থাকে,
100,000? ওটা তো মাত্র 5,000 ছিল, 100,000? বাবা, বিরাট ব্যাপার। মানে ইট ওয়াজ সাচ আ প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি। যাই হোক, সেই টাকায় আমার গাড়ি কেনা হলো, আমার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কেনা হলো, হ্যাঁ এইসব হলো আর কি। প্রেমের জন্য যা টিপস দিলেন উনি, ব্যাস এগুলো মেনে চলুন। আমরা প্রেম থেকে বেরিয়ে আবার একটু অভিনয়ে আসবো। পাপিয়াজি, আপনি অসিত সেনের সঙ্গে কাজ করেছেন। অসিত সেন আমাকে কাজ শিখিয়েছেন, বলেছিলেন যে আমার মাকে বললেন যে ওকে আমি একটু কাজ শেখাতে চাই, কারণ দেখলাম ও খুব ব্রাইট, ওকে আমার সাথে একটু রাখবো। তো আমি কিন্তু কোনো টাকা পয়সা দেবো না, পেট চুক্তিতে। আমি ভাবছি পেট চুক্তি আবার কি, চুক্তিটা একটা হয়, পেট চুক্তি। আমি শুনে টুনে খেয়ে নিয়েছি। আর আমি আরেকটা কথা, সেটাও আমাকে মা শিখিয়েছে, যে ব্যাপারটা বুঝিস না সেই ব্যাপারে কিন্তু একদম ফান্ডা লড়াতে যাবি না। যেটা বোঝো না সেটা বোঝো না, আবার তাকে বলবে না আমি বুঝলাম না, ওরা বলবে না, তুমি আমাকে জিজ্ঞেস করবে কিংবা অন্য কাউকে জিজ্ঞেস করবে। তা আমিও পেট চুক্তিটা বুঝিনি, পেট আমার চুক্তি, তাহলে কি? তারপরে মা বললো পেট চুক্তি মানে তোকে খেতে খেতে দেবে, তোকে পয়সা দেবে না। আমি বললো ও খেতে দেবে তো, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। কারণ তখন নায়িকা ছিল, 4টে করে মাছ ভাজা আর স্যালাড আর লস্যি দিত। তার মানে টেকনিশিয়ান যখন হবো তখন সবার সাথে বসে ভালো ভালো করে খাবো। তো যাই হোক, সেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় অসিত সেনের সাথে আমার। শুধু নায়িকা ছিলাম না, তার সাথে কাজও করেছি। আজকের দিনের যারা ছেলেমেয়েরা, যারা দর্শক হিসেবে দেখছো, প্লিজ, পেট চুক্তিতে একটা মানুষ তাকে কাজ শেখাচ্ছে, ওটা অসিত সেন, নামটা অসিত সেন। তো এরপর আপনি অন্য কেউ যদি আমাকে কাজ শেখাতেন এরকম, তাহলে আমি প্রভাত দা, যেরকম প্রভাত দা, আমি সেট থেকে বেরোতাম না। প্রভাত দা কি দেখছো? আমি দেখছি তুমি এত বম্বে থেকে এত সব শিখে টিকে এসেছো, কেমন কাজ করছো তাই দেখছি। আবার তরুণ মজুমদারও বলতেন যে আপনি তো বেরোলেন না, আপনি বলতেন আমাকে। বাবা, তরুণ মজুমদারের জবাব নেই, দেবতার মতো একটা মানুষ। তরুণ মজুমদার আপনাকে আগমনে কাজ করালেন, প্রভাত রায় আপনাকে প্রতীকে কাজ করেন, পরপরই এগুলো হচ্ছে, একসাথে সব হয়েছিল। প্রতীক আর আগমন আমার একই সাথে শুটিং হবে। দুর্দান্ত হিট দুটো ছবি। এরপর একটু পরের দিকে সুখেন দাস আপনাকে কাজ করাচ্ছেন, ন্যায়দণ্ড, এই জাতীয়। সুখেন দাসের সাথে প্রচুর থিয়েটার করেছি আর প্রচুর এইসব করেছি। তারপরে বীরেশ চট্টোপাধ্যায়, প্রতিপরম, আমার বড় ভালো ভালো ডিরেক্টরসরা। তারপরে আমি মৃণাল সেনের সাথেও কাজ করেছি, হিন্দি যে একটা করেছিলেন, তো ওর ছেলে কুনাল ছবি পাঠিয়েছে, তো আমি আবার থ্যাংক ইউ বললাম। ওসব মাঝে মাঝে, ও থাকে শিকাগোতে, মাঝে মাঝে এই সমস্ত বের করে করে পাঠায়। আমি আবার বললাম কি দারুণ, অনেক দিন বাদে মৃণাল সেন। আচ্ছা, হিন্দিতে আমি তাকে আমার একটা পণ্ডিত, তো ছোটবেলা মানে হিন্দি স্পিকিংদের সাথে আমরা ইংরেজিতে কথা বলতাম, সেই জন্য ইংরেজিটা ঠিক আছে, কিন্তু হিন্দিতে না ওই বলতার বলতু মানে বলতি, ওই নিয়ে আমার একটা বিরাট একটা, ওদের কোনটা যে পুলিশ আতি, ওরে বাবা, মানে গোফালা পুলিশ সে আতি, এ আবার কি, মানে এইভাবে বড় বাজে ওদের জেন্ডার সেন্স ইজ কোয়াইট, মানে আমার কাছে অ্যামিউজিং, এটা আমার হয় নাকি। তো যাই হোক, এখন মৃণালদার সাথেও কাজ করেছি হিন্দিতে না। উনি বলতেন যে আমাদের একটা ছবি করছিলাম অতিক্রম বলে, তখন ওই সিনেমাটা হচ্ছিল, তো চিরঞ্জিতরা এসে দাঁড়িয়ে আছে মৃণালদা যেখানে আমার শুটিং হচ্ছে। তা আমি বলেছি যে আমার না একটা উদ্দেশ্য, এ বাবা বললে পারতে, আমি এত বেশি দামি আর এত বেশি বিজি লোকেদের কাজটি করি না। আমি সোজা পায়ের কাছে বসে পড়েছি, মানে আমি বিজিও না, আমি মানে তখন সত্যিই বিজি ছিলাম। কিন্তু ওই যে মায়ের সব শিক্ষাগুলো, মা বলেছিল যদি গুণী মানুষ হয় এবং সে যদি তোমার একটু দোষ ধরে, তুমি একদম ক্ষমা চেয়ে নেবে। আমি পায়ের কাছে বসে গেছি, আমি বিজিও না, হয়ে গেল একসাথে। আর ওরা তো আগে বলেছিল, আর আপনাকে আমি ছাড়তে পারবো না, ওই বোধহয় এই একটাই কাজ আমি করতে পারবো আপনার সাথে, কারণ আপনি তো এরপর আমায় নেবেন না। বলি না না সেটা নয়, এই ওঠো ওঠো। আমি বলছি যে আমি না তুই হিন্দি বলতে পারছি না। কেন, সময় লাগবে বলে? না না না, মানে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, কতটুকুন বলতে পারবে, এত বড় ডায়লগ ছিল, কতটুকুন বলতে পারবে? না আপনি একটু সহজ করে দিন, একটু সহজ করে দিন। কি সুন্দর সহজ করে, মৃণালদা না অন স্পট ইম্প্রোভাইজ করতো, তনুদা নয়। তনুদা পুরো ছবি এঁকে রাখতো,
ডায়লগের পাশে না এরকম পাপিয়া এই কস্টিউম পরে এইরকম কথা বলবে, এক একজন এক এক রকমের। এই যে বিভিন্ন সব ডিরেক্টর, আর বিরাজ চ্যাটার্জি হৃদয় দিয়ে কাজ করতো, মানে very meticulous in his own emotion and sentiments, মানে এক একজনের সাথে এক এক রকম আমি দেখেছি। সো এইগুলো বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করলে না তার ওই আঁচটা, ওই বার্ট্রান্ড রাসেলের ওই আঁচটা পাওয়া যায়। তো সেই জন্য নিজে যখন কাজ করলাম পরবর্তীতে আমার এই সমস্ত শিক্ষাগুলো ওর মধ্যে ছিল। হিন্দি ভাষা নিয়ে কথা বলছিলেন, আমার মনে আছে ন্যায়দণ্ডতে আপনাদের সঙ্গে কাজ করতে এলেন পুনম ধিল্লন। তখন এরপর বিধির বিধান বলে একটি ছবি করেছিলেন, সেটাতে এলেন অরুণ গোভিল। আপনারই আর একটি ছবি আরেকটু পরে এলো দৃষ্টি বলে, তাতে আমজাদ খান এসেছিলেন। কোনো কিছু মনে আছে? পুনম ধিল্লন, আমজাদ খান এত মোটা ছিলেন না সেই সময়টা, ভুলে গেছিলেন ওর কি একটা রং ইনজেকশন কি সব। তো চেয়ারে, আর আমাদের চেয়ার তো এই রকম ছোট চেয়ার, একটা মনে আছে যে ওনার জন্য একটা বড় কমোড তৈরি করা হয়েছিল, কিন্তু চেয়ারটা না খুব ছোট, উনি উল্টো করে বসতেন, সব চেয়ারে উনি উল্টো করে বসতেন, মানে একটা মানে এইটা উল্টো করে বসতেন, তো পাটা ওই দিকে দিয়ে, মানে সামনে পা রাখবে পেছনে পা দিয়ে উনি উল্টো করে বসতেন। আর পুনম তো খুব সুইট, মানে খুবই মিষ্টি, যেরকম অভিনয় করতেন ওই রকমই। আর কে, অরুণ গোভিলের সাথে তো খুব বন্ধুতা হয়ে গেল। তারপর এখন সম্প্রতি উনি ভারতীয় জনতা পার্টির, একসাথে আমরা প্রচারে যাই, অ্যান্ড হি ইজ সো গুড। উনি আমাকে সেদিকে বলছেন, দেখুন পৃথিবীটা গোল, হ্যাঁ আপনার সাথে আমার দেখা হওয়ারই আছে, মাঝে মাঝেই দেখা হওয়ার আছে। আমরা ছবি করেছি সেটা বড় কথা নয়, আপনার এত সুন্দর কাজ করেছে, ও কত ভালো কাজ করেছিল, তো বলে এত ভালো আমরা কাজ করেছিলাম, সো পৃথিবীটা গোল, আমাদের সাথে এখন দেখা হবেই। আর পৃথিবীটা এখন কিন্তু আরো ছোট হয়ে আসছে, পৃথিবী এখন বড় নেই, আরো ছোট হয়ে আসছে, কারণ আমাদের বৃত্তগুলো আমরা নিজেরাই আমাদের বৃত্তের বাইরে নিয়ে যাচ্ছি। আমি তো কোনোদিন ভাবিনি যে আমি এরকম করে প্রত্যক্ষ রাজনীতি করব, এবং উনি এখন সাংসদ, তো কিন্তু কথাবার্তা হয়, দেখা হয়। সো আই ফিল প্রাউড যে আমি ভোজপুরি ছবি করেছিলাম, মনোজ তিওয়ারি এখন বিরাট বড় সাংসদ, তো তার সাথেও কাজ করেছে। খুব ভালো লাগে যে যাদের সাথে কাজ করেছি সারা জীবনে তাদের সাথে কত বন্ধুতা হয়েছে, এবং খুব প্রাউড লাগে। আর একটা খুব খারাপ লাগে, তাপস আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা অনেক কাজ একসাথে করেছি, অনেক। আর ও আমাকে প্রথমে রুটির মধ্যে কিমা লাগিয়ে আমাকে খাইয়েছিল এতে। আরে আমরা তো বৈষ্ণব, এমনিতে মাছ মাংস ছোটবেলায় খাইনি, কিন্তু এই আস্তে আস্তে এই সকলের সাথে ওই যে বলে না সঙ্গদোষ, হ্যাঁ এটা খাও ওটা খা, হ্যাঁ কেন খাবি না, হ্যাঁ খেতে হবে বললাম না এগুলো খেলে না আমার যে ঢেকুরটা ওঠে সারাদিন, হ্যাঁ খই আর দই চুপ করতো সব খেতে হবে না। অনেক অনেক বন্ধুতা ছিল। তার সম্পর্কে যখন শুনলাম না, আমি বলছি আমি একা কেঁদেছিলাম, আমি একা ঘরে কেঁদেছিলাম, আর বলছি সবাইকে বলছি এই কথাও বলতেই পারে না। সত্যি সেদিন দেখুন এখানে একটা ক্যামেরা চলছে ভাই স্বরূপ, তো তুমি আমি অনেক কথা বলছি, ক্যামেরা না থাকলে আমরা কিন্তু অনেক কথা বলে ফেলবো, কিন্তু সেটা যদি কেউ রেকর্ড করে ঠিক সময়ে ছেড়ে দেয়, আমাদের চিফ মিনিস্টার কিছু কম খারাপ কথা বলে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেদিনকে সংসদে এই তুই চুপ কর বয়াকার বলে একটা খারাপ গালাগাল করেছে, তো খুব খারাপ, জন্তু তো বলতেই থাকছে, এদের তো কোনো লজ্জা নেই, ওরা বলে। কিন্তু এই যে তাপস ডাক্তারের ছেলে, নিজে লেখাপড়া জানা শিক্ষিত এবং তরুণ মজুমদারের মানুষপুত্র, সে যদি একটা কথা বলেছে নিশ্চয়ই বলেছে অত্যন্ত খারাপ কাজ করেছে, কিন্তু যারা এটা প্রকাশ করলো 1 বছর কি 2 বছর বাদে, তারা কি করলো, তাপস না যত আমাদের আর্টিস্ট সবাইকে নিয়ে তৃণমূলে ঢুকিয়েছিল। এবার কি হয়, গামছা নেংড়াতে কি হয়, গামছা যখন খুব বেশি সুতো বেরিয়ে যায়, তো তাপস না নিজের সুতোটা বার করে দিয়েছিল এই পার্টির কাছে, ওকে আর দরকার নেই, কারণ আরো অনেক অভিনেতা অভিনেত্রী আরো অনেক শিল্পীরা চলে এসেছে, তাই চলো হটাও তাপসকে। এটা ওদের ব্যাপার।
আমার খুব খারাপ লাগে, এত ভালো ভালো বন্ধু আমার, আর আমার সাথে না সবাই আমি খুব সহজ। কিছুদিন আগে আমার দাদা ভাইকে, যে সায়েন্টিস্ট, তাকে বলেছে, এই তোর বোনের এত দম্ভ হয়েছে কিসের রে? তখন ও বলছে, আমার বোনের দম্ভ? সে কি? মানে একেবারে প্রচন্ড অবাক হয়েছে। বলে হ্যাঁ, সেদিন ওর সাথে দেখা হয়েছে, আমাকে দেখাই, আমার সাথে কথাই বললো না। আচ্ছা, আমরা লক্ষ লক্ষ মানুষকে চিনি, এবং হয়তো কোথাও কথা হয়েছিল, এবং সবসময় তো দাঁত বের করে রাখা তো সম্ভব নয়। আর আমি তো নই, মানে আমি আমি খুব ভালো কথাবার্তা বললি, কিন্তু ওই যাকে দেখবো তাকেই দাঁত বের করে থাকবো, এটা আমি পারি না। ওটা যার যার নিজের নিয়ম, আমি পারি না। বাট আই এম ভেরি ভেরি ক্যাজুয়াল অ্যান্ড ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি টু ডিল উইথ। কিন্তু আমি ওরকম তো পারি না। লোকটা ভেবেছে আমার খুব দম্ভ হয়েছে। তাকে বলছি, ভাই, দাদা ভাইয়ের সাথে যার দেখা হলো, আপনি নিশ্চয়ই দেখছেন, তো আমার কিন্তু কোনো দম্ভ নেই। আপনাকে চিনতে না পারাটা নিশ্চয়ই আমার দোষ, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে চিনে রাখাও তো আমার পক্ষে সম্ভব না। আমার এই ডিস্কে তো এত ধরছে না, কিন্তু আমার টপ ফ্লোর কিন্তু খুব ভর্তি, আমার টপ ফ্লোর ফাঁকা নেই। তাই জন্য এই কথাটা, এই ক্ষমাটা আমি আপনার কাছে চেয়ে নিলাম। আর টপ ফ্লোর ফাঁকা যাদের যাদের আছে, অনেক বড় বড় পলিটিক্যাল নেতাদের টপ ফ্লোর ফাঁকা হয়ে গেছে, তাদের গ্রে ম্যাটার বলে কিছু নেই। তাদেরকে আমি সবসময় নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করি। তাই আপনাকেও বলছি, ভাই, যিনি দাদা ভাইকে বলেছেন পাপকে খুব দম্ভ, আমার কিন্তু কোনো দম্ভ কোনোভাবেই আজ অব্দি। কারণ এই যে দম্ভ, অহংকার, মাৎসর্য, হিংসে, এই যে তারপরে মোহ, প্রচন্ড এইটাই আমার চাই, এগুলো কিন্তু আমার নেই। আর উপনিষদ চর্চা করতে করতে সেগুলো সব কোথায় চলে গেছে জানি না। বেদান্ত চর্চা, উপনিষদ চর্চা, এগুলো করতেন বলে ভারতীয় জনতা পার্টিতে গেছেন, নাকি ভারতীয় জনতা পার্টিতে গেছেন তাই আস্তে আস্তে এগুলোর প্রতি চর্চা বেড়েছে? আমাকে যিনি মানুষ করেছিলেন, আমার কাকু রবীন্দ্রনাথ মজুমদার, তিনি ছিলেন, তিনি কখনো বিয়ে করেননি এবং তিনি স্বামীজির শিষ্য। ছোটবেলা থেকে এসব শিখিয়েছিলেন, এবং একটা কথা বলেছিলেন যে সূর্যকে নমস্কার করবে, সূর্য শক্তি হচ্ছে আমাদের বেঁচে থাকার উপাদান। আর একটা কথা বলেছেন যে সূর্যর, এমনকি সূর্যর ছেলে কর্ণকেও কিন্তু অর্জুনের কাছে মাথা নত করে, হার স্বীকার করে, মৃত্যু স্বীকার করতে হয়েছিল, এমনকি সূর্যপুত্রকে। সুতরাং তুমি যে সূর্যকে ডাকবে এবং সূর্যের মতো তুমি হওয়ার চেষ্টা করবে, তুমি যদি ঠিক না হও, তুমি যদি সঙ্গ যদি ঠিক না করো, ওই যে বলে না সৎ সঙ্গ যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এমনকি কর্ণের মতো তখন মানুষ তোমাকে মনে রাখবে না। যতই তুমি দাতা হও, যতই তুমি জ্ঞানী হও, তোমাকে মানুষ মনে রাখবে না। তা আমি খুব ভালো ভালো আমার আত্মীয় স্বজনদের মধ্যে খুব ভালো ভালো মানুষ পেয়েছি। অনেক বড় বড় গুরু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থেকে, জ্ঞানেশ জেঠু থেকে, অজিতেশ জেঠু থেকে, আরও যাদের যাদের সাথে অভিনয় করেছি আমি, বসন্ত চৌধুরী, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, আর অনেক, সৌমিত্রদা, অনেকে না আমাকে অনেক ভালো ভালো কথা বলেছে। ছায়াদেবী মামনি, সাবিত্রী চ্যাটার্জি, সাবুদি আমার খুব ভালো বন্ধু। তো ছোটবেলায় সাবু মাসি বলতাম, তারপরে যখন বড় হয়ে গেলাম, না তোমাকে তো আর মাসি মাসি বলা যাবে না, তুমি আমার দিদি। ওরা না মানে খুব জীবনের পাঠটা এত অসাধারণ দেয়, which is very important. আরো অনেকের নাম হয়তো আমার এড়িয়ে গেলাম, মানে মনে পড়ছে না এখন। কিন্তু আপনাদেরও বলে রাখি, হয়তো আপনার বন্ধুটি খুব বড় লোক, অনেক টাকা পয়সা আছে, আপনাকে গাড়ি করে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, আপনার জন্য পার্টি দিচ্ছে, পার্টিতে আপনার টাকা লাগছে না, বন্ধু আপনাকে। কিন্তু তার থেকে একটা সহজ সরল মানুষ আমার মতে, যেখানে হয়তো অত কিছু করতে পারছে না, কিন্তু সে আপনাকে ভালোবাসে, তার মূল্যটা অনেক বেশি রাখবে। দেখুন, আমরা সবাই তো একসময় চলে যাবো, তাই না? থাকবো না। কিন্তু এই যে একটা পুণ্য নিয়ে যাবেন, এই বুকের পকেটে না অনেকগুলো, আমাদের অন্তরে অনেকগুলো পকেট আছে, সেই পকেটের পুণ্যটা জমা থাকবে। আপনি সেই মানুষটাকে ভালোবেসেছিলেন,
যে কিনা আপনাকে খুব একটা দিতে পারেনি, কিন্তু যেটা দিতে পেরেছিল সেটার বড় অভাব, অর্থাৎ ভালোবাসা, প্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেম, ভালোবাসা বা দিতে পারা নিয়ে অন্য জিনিসে গেলাম। তা হলো যখন আপনার কেরিয়ারটা শুরু হলো 85 সাল নাগাদ বড় পর্দায়, সেই সময় বাম সরকার ছিল। আপনি দীর্ঘদিন যাত্রা করেছেন, দাপিয়ে যাত্রা করেছেন, আপনার নামেই হাজার হাজার মানুষের রাজ্যটায় যাত্রা দেখতে, আমাদের টিমের সবাই আমরা যাত্রা দেখেছি আপনার। তো সেই মানুষটাকে শ্মশানে কাঁদছে লক্ষ্মী, এটার জন্য আপনি পুরস্কৃত হলেন বাম সরকারের আমলে। বাম সরকার ওসব জানতো, ওসব কেয়ারই করতো না যে এরা আমার ওরা আমার, প্রথম দিকে তো এইসব কেয়ারই করতো না। ভালো হলো দিয়ে দাও ভাই। এখনকার মধ্যে এই সরকার কি করছে আমি বুঝতে পারছি না, কেন করছে ভাই? ভাই টলিউডের ফোকাসের দর্শকরা আপনারা জিজ্ঞেস করবেন তো মিস ব্যানার্জি যে আপনার কথা না বললে, আপনার কথা না শুনলে সে বাদ। এ বাবা, আপনি তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আর সে কি অদ্ভুত অদ্ভুত কথা বলে। সে তার জন্মদিনের ঠিক নেই, লোকে বলে এই তোর জন্মের ঠিক নেই, তো ওনার জন্মদিনের ঠিক নেই। উনি নিজে একটা জন্মদিন বলছে 5 জানুয়ারি নয়, আমার জন্মদিন 5 জানুয়ারি 1955, কিন্তু আমি যেদিন জন্মেছিলাম সেদিন অষ্টমী নবমী সন্ধিক্ষণ ছিল, খুব জোর বৃষ্টি পড়ছিল, আর আমি যেই জন্মালাম অমনি সব বৃষ্টি থেমে গেল। মা দুর্গা নেমে এলেন, যে মা দুর্গা নামবেন সে আমাদেরকে এইভাবে বঞ্চিত করতে পারেন? আপনি মা দুর্গা নাকি আপনি অসুরী? আমাদেরকে বঞ্চিত করছেন কেন? আমরা এত সব পারি। পাপি অধিকারের মতো একটা দাপুটে অভিনেত্রী আপনি দেখেছেন কখনো? যাদেরকে নিয়ে আপনি স্টেজে বসেন তাদের কি দাপট আর আমার কি দাপট একবার এসে আপনি দেখেছেন? আমার যাত্রা পালা দেখেছেন তো? হরিশ মুখার্জি পার্কে আমি করেছিলাম, আপনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে খুব ভালো হয়েছে, এরমই তো চাই। তো আমি একটা দাপুটে মানুষকে আপনি বসিয়ে দিলেন, আপনি আর আপনার এই বিশ্বাসের কোম্পানি। কেন? কি অপরাধ করেছি আমি? আমার চলবে কি করে? হ্যাঁ, নাকি আমাকে মারলেই আপনার খুব একটা একে মেরে ফেলতে পেরেছি? কিন্তু পাপি অধিকারীকে তো মারা যায় না। পাপি অধিকারের পেটে যেটি আছে সেটি হলো জ্ঞান, সতেজ জ্ঞান। সেই সতেজ জ্ঞানে অনেক অনেক কিছু আমি পারি, আমাকে থামানো যায় না। আপনি চেষ্টা করুন আমাকে কিভাবে থামাবেন। আমি তো রোজ আপনাদের সম্পর্কে কত কথা বলি, আপনারা কি করেন, আপনারা কি বলেন। আপনাদের এরকম ভুল ভাল মুখপাত্রকে দিয়ে আমাকে সব নানা রকম বলেন। পাপি অধিকারী বলে একজন আছেন যিনি অভিনেত্রী ছিলেন, নাকি নাকি নখ টেনে ছিঁড়ে দিতে হয় নাকি আমি নাকি অভিনেত্রী ছিলাম। 25-30 হাজার শো আজ অব্দি আমাদের যতজন মানুষ আছে আমাদের এই টলিগঞ্জে কেউ করেনি। আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না, বুঝতে পেরেছেন? শোজ করেছি, অভিনয় করেছি, বোর্ড থিয়েটারে শনি রবি বৃহস্পতিবার করতাম, মাস মাইনে পেতাম, অনেক করেছি। বিকজ আই লাভ থিয়েটার, আনটিল দিস ডেট আই এম অ্যাক্টিং অ্যান্ড আই এম ডিরেক্টিং অ্যান্ড আই এম রাইটিং। দেখবেন, খোঁজ খাজ রাখবেন। ওই খোঁজ, আমি তো বেশি ডঙ্কা বাজাই না নিজের সম্পর্কে, আমার একটা ওয়েবসাইটও নেই, ভাই কিচ্ছু নেই আমার। এই একটা আমার কোনো একজন ভক্ত সে ভুল ভালো একটা লিখেছে, আর যাই হোক, তাতে আই ডোন্ট কেয়ার। আমাকে একজন বললো ওয়েবসাইট করে দেবো দিদি, 1,000-3,000 টাকা লাগবে না। ও বাবা, আমি ওসব দিতে পারবো না, আমার ওয়েবসাইটের দরকার নেই, মানুষের মনের মধ্যে আছে। তো এই দেখো, আমি আমার মতো একটা সিম্পল মানুষকে, আর এই মুখ্যমন্ত্রীকে বলছি, ভাই আপনি না অনেক ভুলভাল করেন। আপনি আমাদের মতো মানুষকে ডাকবেন, আমরা বলে দেবো। এই যে খাদ্য নিয়ে আপনি একেবারে শেষ করে দিলেন, স্বাস্থ্য নিয়ে আপনি একেবারে শেষ করে দিলেন, আর ওই প্রশাসন, পুলিশ, সেটা আমাকে পুলিশরা দেখলেই হাত জোর করে বলে। সেদিনকে আমি সামনে বসি, তো আমি এইটা লাগাইনি, সিট বেল্টটা লাগাইনি। কত লাগে রে বাবা, তো আর মেয়েদের জন্য ওটা নয়, তো আমি সিট বেল্ট লাগাতে হয়, লাগাই আমি যাচ্ছি সঙ্গে পার্টি অফিসে যাচ্ছি। পুলিশ আমাকে বলছে ও দিদি করে থেমেছে, পড়ছি বলে না তার জন্য না, যান কিন্তু কোথায় যাচ্ছে না, এই যাচ্ছে সামনে, বলিনি পার্টি হয়ে যাচ্ছে। পুলিশ তো ওদের ফট করে কিছু একটা রেখে দেবে গাড়িতে, বলবে এই পাপি এখান থেকে গাঁজা পাওয়া যাচ্ছে বা কিছু একটা বলে দিল, কারণ যে এই যাচ্ছে। আমি তখনও বেড়ে যাচ্ছি, এসেছে কাজটা নামিয়েছে, বলছে আপনারা কবে আসছেন?
বিজেপি? হ্যাঁ, বিজেপি তো আসবে, আপনারা সব বিজেপি। বলে ও আর পাচ্ছি না দিদি, আর পাচ্ছি না, আপনারা আসুন। তো মুখ্যমন্ত্রী শুনছেন তো, এটা কিন্তু সব সত্যি কথা। আমার ড্রাইভার, মানে আমি তো না হয় গুল দিতে পারি আপনার মতো। আপনি নাকি অষ্টমী নবমীর সন্ধিক্ষণে জন্মেছেন মা দুর্গার মতো, অথচ আপনার জন্মদিন হচ্ছে 5 জানুয়ারি 1955। তখন নাকি হোম ডেলিভারি আছে। তখন উনি বলছেন তখন হোম ডেলিভারি। হোম ডেলিভারি মানে এখন হোমে হোমে এসে যারা ডেলিভার করে থাকে। উনি এত ভালো ইংরেজি জানেন, উনি বলছেন তখন তো হোম ডেলিভারি হতো। হোম ডেলিভারি মানে সেটা নয় বাবা, সেটা নয়, মানে ওটা ইন হাউস ডেলিভারি। ইন হাউস ডেলিভারি মনে থাকবে তো মুখ্যমন্ত্রী? হোম ডেলিভারি মানে হোমে হোমে এসে যেটা ডেলিভার করে তাদেরকে বলা হয় হোম ডেলিভারি, মানে সিস্টেমটা। আর যখন ডেলিভারিটা বাড়িতে হয়ে যেত তখন ইন হাউস ডেলিভারি, ওটা একটা অন্য কনসেপ্ট। উফ, আপনাকে নিয়ে আর পারা যাচ্ছে না মশাই, আপনি যা করছেন মুখ্যমন্ত্রী দি। আপনি কিন্তু আমারও মুখ্যমন্ত্রী। আপনি যখন এরকম ভুলভাল কথা বলেন না, 41-এ মরে যাওয়া রবীন্দ্রনাথকে দিয়ে আপনি 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়ে যখন চাঙ্গা করেছিলেন, কিন্তু শুনতে আমাদের ভালো লাগে না। আমার মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মূর্খ নয়, মূর্খ হলে কিন্তু উনি এতদিন পলিটিক্যাল জীবন যাপন করতে পারতেন না। কিন্তু আপনি যেটা জানেন না, একটা মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু চারটেখানি কথা না। আপনি যেটা জানেন না সেটা আমার মা শিখিয়ে দিয়েছিল, শুনুন। যেটা জানেন না চুপ করে থাকবেন, ভিতরে এসে কিংবা বাড়িতে গিয়ে পড়াশোনা করবেন। আর এখন তো গুগল আছে, ফট করে ওই দেখতে দেখতেই স্মার্টলি দেখে নেবেন। আচ্ছা, ওকে, দেখে নেবেন। কিন্তু এই মূর্খামি বাঙালি আর সহ্য করতে পারছে না। আর আপনার মূর্খামিটা না গ্রামের মানুষরা খুব খেয়ে যায়। গ্রামের মানুষকে আপনারা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভুলিয়ে দিয়েছিলেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের একটা কনসেপ্ট ছিল আমাদেরই একজন ইকোনমিস্টের, তার থেকে আপনি চুরি করেছেন। বেশ তো, ঠিক আছে, আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, কিন্তু একবার মনে রাখবেন যে যাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তার ছেলেকে কিন্তু চাকরিটা দিলেন না। প্রায় 6 লক্ষ চাকরি আপনি অ্যাবলিশ করেছেন, ধ্বংস করেছেন। বহু জায়গায় আপনি চাকরি দিতে পারছেন না, দেননি। সেই বাচ্চাটির চাকরির পয়সায় তার মাকে, তার বোনকে, ছেলেটাকে বসিয়ে রেখে 28 টাকার পাউচ খেয়ে অজ্ঞান করিয়ে রেখে আপনি তার মা বাবাকে 1000 টাকা করে ওই গাজরে দেখাচ্ছেন, গাজরের হালুয়া। কি বুদ্ধি আপনার! তাহলে আপনাকে তো মূর্খ বলা যায় না, কিন্তু ভুলভাল বলবেন না। ভুলভাল বলার জন্য আমরা আপনাকে মুখ্যমন্ত্রী বানাইনি। আমি হয়তো আপনাকে ভোট দিইনি, কিন্তু আপনি আমারও মুখ্যমন্ত্রী। তো আমার খুব খারাপ লাগে যখন বাইরের লোকেরা, সারা পৃথিবীতে আমার লোকজন, অন্য স্টেটের আমার বন্ধু বান্ধব, তারা বলে যে হোয়াট রাবিশ। আমার মুখ্যমন্ত্রীকে, আমার স্টেটকে ওরা বলছে হোয়াট রাবিশ, অথচ আমরা উত্তর দিতে পারি না। কারণ আপনি যখন বলেন না, আপনার দলের লোকরা চুপ করে থাকে, কারণ তারা তো পদ থেকে সরে দিতে হবে যদি কিছু বলে। আবার আপনি বলেন আমি জানি, আমি জানি, সে গায়ক হোক যেই হোক, আপনি বলেন আপনি জানেন। আপনি এত জানেন, একটা না মানে নিজের সম্পর্কে এই যে উনি বলেন ঝড় বৃষ্টি হচ্ছিল, তারপরে উনি নাকি জন্মেছিলেন, হ্যাঁ, অষ্টমী নবমী সন্ধিক্ষণে, মানে সন্ধি পুজোর সময় উনি জন্মেছিলেন। তখন কিন্তু অসুরবধ হয়েছিল সেই দিন বাবা। তো উনি, আপনি আগে নিজের মনের মধ্যে এই যে আপনার বিরাট কামনা বাসনা, সেই ওষুধটাকে আগে বধ করুন। একটা গল্প বলি, আমি তো কম্পারেটিভ লিটারেচারের ছাত্রী। নার্সিসাস একটা রাজপুত্র ছিল, আর ইকো রাজকন্যা তার প্রেয়সী ছিল। তো ওরা একটা গুহাতে দেখা করতে আসতো। তো রোজই ইকো আগে চলে আসতো। তো নার্সিসাস সেদিনকে আগে চলে এসেছে, ইকো আসেনি, ডাকছে ইকো ইকো, ইকো নেই, আর তখন আসেনি। তখন নার্সিসাস হঠাৎ সরোবরে তার নিজের ছবিটা দেখেছে, আর নার্সিসাস খুব সুন্দর ছিল, আর সেইটা দেখে এত মোহিত হয়ে গেল। ইকো তখন চলে এসেছে, ইকো ডাকছে নার্সিসাস নার্সিসাস সেই গুহার মধ্যে ঢুকে, কিন্তু যখন নার্সিসাস এলো না, তখন এরম তো কখনো হয়, ইকো তখন
নিজের কপাল ফাটে ওখানে মরে গেছে। নার্সিসাস অনেকক্ষণ নিজেকে দেখে 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 ক্লান্ত হয়ে ভাবছে আমি এত সুন্দর, আমি এত সুন্দর, আমি এত ভালো, আমি এত তারপরে হঠাৎ মনে হয়েছে যে আরে ইকোর সাথে তো দেখা করতে হবে। গুহায় গিয়ে ইকো ইকো ডাকছে, ইকো, আর ওই জন্য ইকো কথাটা এসেছে। এটা একটা গ্রিক মিথ। তো ইকো তখন পেল না ইকোকে, তাই জন্য বলা হয় নার্সিস্টিক অ্যাটিটিউড, অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত, তার জন্য কে মরলো কে বাঁচলো দূর 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 দূর, আমি তো নার্সিসাস, একে বলা হয় নার্সিস্টিক অ্যাটিটিউড। গল্পটা বললাম। তা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন নার্সিসাস। উনি নিজেকে দেখবেন সরোবরে, চতুর্দিকে, আমি না ফ্লাইটে আসি বা ট্রেন থেকে আসি, ট্রেনে করে আসি বা গাড়ি করে যাই, চতুর্দিকে শুধু ওনার ছবি দেখতে দেখতে আসি। ছোটবেলায় না কত হিরোদের ছবি, রাজেন্দ্র কুমার, রাজেশ খান্না, আমাদের উত্তম কুমার, সৌমিত্রদা, পরবর্তীতে আমার, এইসব ছবি দেখতাম। এখন আমরা সব কাটলেস, আমরা কে? আমরা হরিদাস পাল। উনি হচ্ছেন আসল সেই রাজপুত্র নার্সিসাস, আর আমরা এরকম মাথা ঠুকে ঠুকে মরছি, দে দে কাজ দে, কাজ দে, পাট দে রে, দে দে পাট দে। এটা তো বলতে পারি না, না তো ভিখারি হয়ে যাব। মা তো বারণ করেছে ভিক্ষা করবে না, কিন্তু ভাই আমাদের ভিখারি করে দেবেন না। আর আপনার এই নার্সিস্টিক অ্যাটিটিউডটা একটু কাটলেস করুন তো। অনেক প্রশ্ন, এত সাহস পান কোত্থেকে? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারই অভিনয় দেখে আপনাকে ফোন করে আপনার প্রশংসা করেছেন, তার সঙ্গে দূরত্ব হয়ে বা গেল কি করে? যে এখন দূরত্ব না, ওনার দলের এই পলিসিগুলো আমি মেনে নিতে পারছিলাম না। মানে যে কিনা ছেড়ে দিন বালি, আবার ছাগল দেবেন নাকি? উনি এখন গিয়ে গিয়ে ঘরে ঘরে ছাগল বিতরণ করছেন। আপনি কখনো ওনার সঙ্গে আলাদা করে দেখা করার চেষ্টা করেছেন? না, আমি চেষ্টা করি, দেখা হয়েছে। তখন এই রিলেশনটা ঠিক হয়ে যেত না? না, আমাকে অরব বিশ্বাস বলেছিল তুমি আমাদের দল জয়েন করো। কি করে করবো? ওনার দলটা আমি জয়েন করতে পারি। এই সরকারের আমলে আপনার অভিনয় জীবনে অনেকটা প্রভাব পড়লো, কাটছাট হলো। সত্যিই তো আপনার মতো স্টেজে যে অভিনয়টা আপনি করেন, এই যে আপনি বলছিলেন, এর তো তুলনা হয় না, এর তো আর একজন মানুষ হয় না যে এমনটা করার। তাহলে আপনি আপনার আরো যে দাম পাওয়ার ছিল, নিশ্চয়ই মানুষের মনে আপনি গাঁথা রয়েছেন, যে দাম আপনার আরো প্রাপ্য, তাকে শুধুমাত্র এই যে 2011-তে আমাদের সরকারটা বদলে গেল। দেখো, দাম আমাকে আমার ভগবান, আমার দর্শকরা দিয়ে যাচ্ছে। দাম উনি দাম না দিলে কি আমি দাম পাবো না? আমার মা বলতেন, যখন আমি সব প্রসঙ্গে মায়ের কথা এসে যায়, কারণ মা তো আমার গুরু। তো মা বলতেন যে যদি তোমাকে কেউ কোনো অন্যায়ভাবে গালাগাল করে, সেটা কিন্তু তার সমস্যা, তোমার সমস্যা না। তিনি ভেবেছেন তুমি অমুক, কিন্তু তুমি তো নও। সুতরাং ইফ ইউ আর কনফিডেন্ট, ইফ ইউ হ্যাভ গট ইউর ওন সেলফ এস্টিম, আত্মসম্ভ্রমটা যখন আমার খুব বেশি থাকবে, তখন তো আই শুড নট ফাইট ব্যাক। কারা ফাইট ব্যাক করে? সারমেয়রা। আমার বাড়িতে অনেক কটা সারমেয় আছে, তাই আমি কুকুর বলতে পারি না, তাই ওরা আমার মানে নাতি নাতনি, কারণ আমার বাচ্চাদের ওরা মা, আমার বাচ্চারা হচ্ছে ওদের মা। তো সে যা করে চিন্তা করতে পারবে না, ও হয়তো নিজের বাচ্চাদের এত যত্ন করবে না। দিদি, অনেক কথা শুনলাম। আপাতত আপনার বাংলা ছবি কি কি করছেন বা কি কি কাজ রয়েছে এখনকার? মানে আপনি কাজ করেছেন চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, জয় ব্যানার্জি, অরুণ গোভিল, এদের থেকে শুরু করে আজকের দিনের অভিষেক, আজকের দিনের জিৎ সোমদের সঙ্গেও। তো ফলে এই 80 থেকে 2025, 85 থেকে এতদিনের সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করলেন, কতটা বদলালো আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ছবি কতটা পরিবর্তন হলো? আর পরিচালক পাপি অধিকারী, তিনিও তো আছেন, কি করতে চান ইন্ডাস্ট্রিতে যদি বলেন? দেখো, সময়ের সাথে সাথে তো টেকনোলজি অনেকটা এগিয়েছে, এটা তো নিঃসন্দেহ। এখন ইয়াং ছেলেরা, পরবর্তী যে প্রজন্ম, তারাও সব এসেছেন, সবাই ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু বাংলা ছবিকে তো চালাতে হবে। এই যে সরকারের কাছে আবার মানে ঘুরে ফিরে পলিটিক্সটাই এসে যাচ্ছে, কিন্তু পলিটিক্স নয়। আমি আপনাদের বলছি, এই যে আগে না আমাদের 6,000 6,500 হল ছিল, বুঝলেন তো?
এখন 150টাও নেই। সেগুলো যে পরপর পরপর মাল্টিপ্লেক্স হয়ে গেছে, অনেক বসেছে। এই যে দেখুন না, আমি কলকাতায় রূপবাণী, অরুণা, ভারতী, বিজলি, ইন্দিরা, কেউ নেই, কেউ নেই। বিজলিটা আছে, আর কিন্তু কেউ নেই, কেউ নেই। পুরো ভবানীপুর, যে ভবানীপুর মানে সিনেমা পাড়া, কেউ নেই। এবার মাল্টিপ্লেক্সে অদ্ভুত, মাল্টিপ্লেক্সে তো পুরো সিনেমা হওয়ার আগে একদম মানে লক্ষ লক্ষ টাকা খরচা করে ঢাক ঢোল বাজানো হয়। সেই মাল্টিপ্লেক্সের সিনেমাটা মাল্টিপ্লেক্সে হচ্ছে। সেদিনকে জানো তো, ওই খাদান দেখতে গেছিলাম, বাপরে আমি অবাক হয়ে গেলাম। খাদানে একটা ফ্যামিলি পপকর্নের দাম 1000 টাকা। এবার মুখ্যমন্ত্রী, আমি বলছি যে মূর্খ লোকগুলো ওনাকে এসব বুদ্ধি দিয়েছে, বলছে আমি ডিস্ট্রিক্টে মাল্টিপ্লেক্স তৈরি করবো। ওরে বাবা, একটা ক্লায়েন্ট, আমাদের না বুঝতে হবে আমাদের ক্লায়েন্টকে। ওই ধুতি পরা, লুঙ্গি পরা, ডুরের শাড়ি, ধূসর চটি, কাঁধে বাচ্চা, কোলে বাচ্চা, বাচ্চা কাঁদলে মুখে দিয়ে দাও, আমি বিরক্ত হচ্ছি, মুখে দিয়ে দাও, এইসব বলার লোক এখন আর নেই। ওই 150টি হলে যখন এই সিনেমা মাল্টিপ্লেক্সের যে সিনেমাগুলো যাচ্ছে, সেগুলো তো অনেক পড়েছে মোবাইলে, কিন্তু এই কি দুটো সম্পর্কে সিনেমা হচ্ছে। তো টেকনোলজি বদলে গেছে, অন্ধকার অন্ধকার, কিন্তু সেগুলো দেখতে ভাল লাগে, মাল্টিপ্লেক্সে ভাল লাগে, বিশাল তার গরিমা, বিশাল। কিন্তু সেই মানুষগুলো যখন মাল্টিপ্লেক্সে যাবে, ওই ধূসর চটি আর কাঁধে বাচ্চা, বসার জায়গা নেই, ফুটপাতে বসে যাচ্ছে, চা খেয়ে ঢুকে গেল সিনেমায়। এখানে তো কোথাও বসা নেই, চকচক চকচক করছে সব। আর পাশের লোকটা, তোমার পাশে বসলাম আমি, ডুরের শাড়ি পরা। একটা এই যে ক্লায়েন্টাল ডিফারেন্স এবং ক্লায়েন্টাল ইম্পর্টেন্স, মানে আমি কে? আমি তো বিদেশ থেকে পড়াশোনা করে এলাম, তারপর আমি এই মুভি দেখতে এসেছি। আমার পাশে এটা কে বসলো রে? হরিদাস পাল। ন্যাচারালি মনে মনে ভাববে, মনে মনে ভাববে, কিন্তু এরা তো কমপ্লিট বুর্জোয়াজি, এরা তো কমপ্লিট আমলা টাইপস, তারা এরা। সুতরাং এটা তোমাকে বুঝতে হবে। মুখ্যমন্ত্রী যে বলছেন আমি ডিস্ট্রিক্টে মাল্টিপ্লেক্স করব, সেখানে যাবে না। 1000 টাকা ফ্যামিলি একটা পপকর্নের দাম, 300 টাকা 400 টাকা টিকিটের দাম। ওখানে টিকিটের দাম, খাদানের টিকিটের দাম 300 টাকা। বাংলা সিনেমা, এটা হিন্দি সিনেমা, অমিতাভ বচ্চনকে ভালোবাসে, অক্ষয়কে ভালোবাসে, রণবীরকে ভালোবাসে, 500 টাকা 600 টাকা দেবেন নাকি আপনি দিয়ে দেবেন? আপনি আরেকটা ভান্ডার করবেন, সিনেমা ভান্ডার, মাল্টিপ্লেক্স সিনেমা ভান্ডার, তাই তো করবেন। তাহলে এরা যাবে কেমন করে? তাদের তো আয়ামাসি নেই বাচ্চা রাখার, তারা তো বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাবে। যে বাচ্চা চ্যাঁ করে কেঁদে উঠলে পাশের লোকটা বলবে এই দিয়ে দাও দিয়ে দাও, মাল্টিপ্লেক্সে তো চলবে না। আর আপনার টিমে এত সিনেমাওয়ালা, এত বিরাট বিরাট বিখ্যাত বিখ্যাত লোক, সব নিজেরা কোনো সিনেমায় চান্স পায় না, কিন্তু নিজেদের হাউস নিজেরা করেছে। আগে 1.5 কোটি টাকা পকেটে, যেই হোক, আমি নাম করতে চাই না, আমি ওদের ভালোবাসি, তারা আমার জুনিয়র, আমরা ভালোবাসি আমি তাদের। কিন্তু একবারও তো বললে না বাবারা, একবারও তো বললে না দিদিকে যে দিদি একটা 100 সিটার্স করে, আমাদের তো জমির অভাব নেই, আপনি না হয় বিএসএফ কে জমি দিচ্ছেন না তার কাটা বাঁধা, কিন্তু আমাদের টাকা দিন, আমাদের টাকা দিন, ওখানে জঙ্গি ঢুকুক, ওখানে আপনি দেবেন না তার কাটা দেওয়ার জমি, কিন্তু আমাদের জমি দিন, আমরা 100 সিটার্স করে ওই মাল্টিপ্লেক্স নয়, 100 সিটার্স করে হল বানাবো, স্মল মিনি হলস। এগুলো আমার মাথায় আছে, কিন্তু আমি তো আপনাদের দল জয়েন করিনি, তাই আমি কথাগুলো বলিনি, আর আপনারাও আসেননি। যাই কি করে সিনেমাটা বাঁচানো যায়, সিনেমাটা শেষ করে ফেললেন দিদি। আমি যখন বাইরে যাই না, ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জুরি হয়ে বা যে কোনো কারণে, আমাকে বলে হাউ মেনি ফিল্মস ইউ ডু এভরি ইয়ার। আমি আর বলতে পারি না আমরা 40টাও ছবি করতে পারি না, আমরা 30টা ছবি করি, তাও মাল্টিপ্লেক্সের ডঙ্কা বাজিয়ে এই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কে প্রাইজ দিয়ে দিচ্ছে, ওকে প্রাইজ দিয়ে দিচ্ছে, মেয়েরা নাচছে, তার মধ্যে এসে প্রাইজ নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার।
কিন্তু আমাদের যে বিশাল যে ক্লায়েন্ট, যারা লুঙ্গি পরে, ধুতি পরে, ডুরের শাড়ি পরে, ছাপা শাড়ি পরে, সন্দেশখালীর কটা বাচ্চা, কটা মেয়ে, আমি গেছিলাম সন্দেশখালীতে, তারা এসে মাল্টিপ্লেক্সে কোনোদিন দেখেছে? রাত্রিবেলা পিঠে বানিয়েছে তাদের জন্য, যাদেরকে আপনি বগ বলেন, যাদেরকে আপনি ভালো ছেলে, গুড বয় ইমেজ দিয়ে দেন। অত সোজা সিনেমা বোঝা? একটা সিনেমার, জানো তো, একটা সিনেমার বিজ্ঞাপন করতে যা পয়সা লাগে আজকাল, একটা সিনেমা বানাতেও প্রায় অতটা পয়সা লাগে। তাহলে এই আর ছোটখাটো যারা প্রডিউসার, ছোটখাটো, আমি সম্প্রতি একটা নগরে দর্পণে সোমনাথ সেনের একটা কাজ করলাম, আর 90 দিন চললো, কষ্ট করে চালালো 90 দিন, কিন্তু তাদের কোনো বিজ্ঞাপন নেই। কোথায়? তাদের তো নেই। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের জন্য আপনি ভেবেছেন কিছু? আপনি কটা বিগ হাউস নিয়ে বসে আছেন, তাদেরকে নিয়ে আপনি নাচাচ্ছেন, নিজে নাচছেন। বড় খারাপ লাগে জানেন তো ভাই। আমি বলি, আপনি তো আমাদের থেকে বয়সে বড়, আপনি অন্য দল হলেও আমাদের ডেকে জিজ্ঞেস করুন। আপনি তো চিফ মিনিস্টার। 26-এর পর কি হবে তো আমরা জানি না। 26-এর পর আবার যদি গুন্ডামি করেন আর যদি থেকে যান, তাহলে তো বাংলা শেষ। বাংলা, বাঙালি, আমাদের রুচি সব শেষ, সর্বনাশ হয়ে যাবে। তুমি ভাবো, এই যে বাচ্চা মেয়েটি মারা গেল আরজি করের, এইরকম একটা আউটরেজ দেখেছো তোমরা কখনো? নষ্ট করে দিল। কিন্তু প্রথমে উনি কি করলেন, টিপ 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 করে ওটা একটা বাম ঘেঁষা একটা আন্দোলন করে ফেললো। আন্দোলনটা ছোট হতে 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 এখন একা একা বসে আছে ডোরিনা ক্রসিং, একা একা বসে আছে, কেউ নেই, কোনো মানুষ নেই। এইভাবে একটা আন্দোলনকে শেষ করে দেওয়া যায়? উনি পারেন। এবং সারা গ্রামে বলে বেড়াচ্ছে ও কিছু হয়নি, ওরা হয়েছিল, কত লোক মারা যাচ্ছে, এরকমই মারা যাচ্ছে, লোক একটু বাড়াবাড়ি করেছে, এটা বুঝিয়েছে। তারপরে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে প্রশ্নগুলো করলেন গেল, আমার বক্তব্য যে উনি নয় মুখ্যমন্ত্রী, রাজনীতির লোক। দীপক অধিকারী, দেব, সোহম, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, এরকম এখন এক ঝাঁক মানুষ আছেন যারা অভিনেত্রী, অভিনেতা, রাজনীতি করেন, সাংসদ, বিধায়ক, অর্থাৎ পদস্থ, নিজেদের জায়গায় আছে। খাদান ছবির কথা বললেন, খাদান ছবি দেবের, আবার তিনি তো সাংসদও বটে। তো এই মানুষগুলোর সঙ্গে এই ফ্যাটার্নিটির লোকেরাও তো এক হয়ে বলতে পারেন যে সিনেমাটা নষ্ট হচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা নষ্ট হচ্ছে। এটা বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী যেমন দায়ী, তেমনি এই মানুষগুলো, তারাও কি রাজনীতি করতে গিয়ে নিজেদের কাজটা ভুলে গেছে? পাপিয়া অধিকারী তাই মনে করেন? কেন বলবে? তাহলে তো সব বন্ধ হয়ে যাবে আমার মতো। পাপিয়া অধিকারী নিজে কেন শাসক দলে নাম লেখানেন না? তাহলে তো অন্তত নিজের এই বক্তব্যগুলো আরো জোরালো ভাবে বলতে পারতেন। এইটুকুনের জন্য ওইরকম একটা দুরাচারী মানুষের সঙ্গে হাত মেলাবো? এটা তো আমার মা শেখায়নি। তো আমার মা যা শিখিয়েছেন আমি তো সেই পথেই যাব। আমার মা তো শেখায়নি। মা ছিল অ্যাবসলিউট লেফটিস্ট, যারা মানুষের পাশে দাঁড়াবে, যেখানে যা লাগবে মানুষের পাশে দাঁড়াবে, পাখির মতো গিয়ে দাঁড়াতে হবে। আমি এখনো ছোটবেলা থেকে যা পয়সা রোজগার করি একটা সামান্য পোর্শন রেখে দিই তাদের জন্য। এই যে আমার জন্মদিন যায়, বিয়ের তারিখ যায়, বাচ্চাদের জন্মদিন যায়, আমরা অনাথ আশ্রমে, আমরা বিভিন্ন জায়গায়, এখানে যে সমস্ত বাচ্চাদের মানে অ্যাকিউজড হয়ে যায়, মানে ওরাই নিজেদের পরিবারের সম্পর্কে সব বলে একটা জায়গায় রাখা হয়, আমি তাদের সঙ্গে সময় কাটাই। আমাদের এই বিশেষ বিশেষ দিনগুলো অনাথ আশ্রমে যাই, প্রচুর জায়গায় যাই। কারণ বন্ধু বান্ধবদের খাওয়ানো তো যে কোনো দিনই খাওয়ানো যায়, কিন্তু এই যে সারাটা দিন মন্দিরে তো যে কোনো দিনই যাওয়া যায়, কিন্তু ওদের সঙ্গে সময়টা কাটালে অনেক বেটার না? এবার আমি বলছি যে কেন দেব বা অন্যান্যরা, যাদের প্রোডাকশন হাউস আছে, তারা কেন দিদিকে বলছে না? তাহলে সব বন্ধ হয়ে যাবে। তখন তো আর এই দেব, এই তুই আবার সাংসদ হ, এই তুই একটু নাটক করবি, তুই বলবি যে করবি না, আমি বলবো যে হ্যাঁ কর, লোকে তোদেরকে ভাববে, হ্যাঁ একটু করতে হয় না। আর সব শিখে, উনি সব বিরাট রাজনীতিবিদ না, উনি সব শিখিয়ে দিয়েছেন। কেন বলবে? সাধারণ মানুষকে তুমি সাধারণ থাকতে দিচ্ছ না,
সাধারণ মানুষদের তোমরা ভিখারি বানিয়েছ, আর সাধারণ মানুষদের বোকা ভেবে তোমরা কোথায় কোন চুলে নামিয়ে দিয়েছ। আর যাদেরকে রেখেছো তারা সব সিনেমা থিয়েটারের লোক, তারা পাশে থাকার জন্য চুপ করে আছে। আর আমার মতো দু একটা শুধু কথা বললে তো হবে না। ঠিক আছে, দু একটা সারা মেয়েও ঘেউ ঘেউ করুক, উনি তো আমাদের ঘেউ ঘেউ বলেন না, দু একটা সারা মেয়েও ঘেউ ঘেউ করুক, কতক্ষণ আর করবে। খিদে পেলে, জলতেষ্টা পেলে, ঘুম পেলে ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু পালাবার জন্য মাঠে নামিনি। সো সাবধান থাকবেন। একটা ভয়েসই অনেক, কয়েক কোটি মানুষের কথা আমরা একা বলে দিই। মাননীয় দর্শক, পাপিয়া অধিকারী পর্দায় যেমন, তার পাশাপাশি যাত্রা মানে মঞ্চ আর থিয়েটার, উনি বোর্ড থিয়েটারের কথা বললেন, এগুলো তো গেলই। ওনার অভিনয় কেরিয়ারের কথা বলতে গেলে অন্তত একটি শব্দ বা দুটো শব্দ আসবে, একটি গান তো আসেই, বিবি পায়রা পায়রা, গা ছমছম। তো পায়রা তো শান্তির প্রতীক। আশা করব পাপিয়া অধিকারী আর এই শাসক দলের এই লড়াই কোনো একটা সময় শান্তি বজায় রাখুক, আর দুপক্ষেরই ভালো থাকুক। আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করবো। পাপিয়াজি, আপনার যে অজস্র অনুরাগী আছে তাদের জন্য আপনি যা বলতে চান বলে নিন। টলিউড ফোকাস কলকাতার সমস্ত দর্শকদের পাপিয়া অধিকারীর তরফ থেকে অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক নমস্কার, অনেক প্রণাম। আপনারা ভালো থাকবেন, শিল্পের সঙ্গে থাকবেন, শিল্পীর সঙ্গে থাকবেন, রাজনীতির সঙ্গে তো নিশ্চয়ই থাকবেন, যেটা ভালো বুঝছেন তার সঙ্গে থাকবেন। আর কোনো আন্দোলন দুম করে বন্ধ করে দেবেন না, কারণ আন্দোলন তো স্ফুলিঙ্গ, বুঝতে পেরেছেন তো? মানে অনেক স্ফুলিঙ্গ দেখবেন, আগুন থেকে যখন স্ফুলিঙ্গ হয় মিশে যায়, কিন্তু স্ফুলিঙ্গ যখন আগুনের মধ্যে থাকে তখন কিন্তু স্ফুলিঙ্গ আগুন হয়ে যায়। তাই ওই রকম স্ফুলিঙ্গ থাকবেন যখন আপনারা সেই অন্যায়ের প্রতি প্রতিবাদে আপনারা আগুন থাকুন। আমি সূর্যদেবের ভক্ত, আমি শিব বাবার ভক্ত। আমার একটা সুন্দর মন্দির আছে, সেই মন্দিরে আমার অনেক ঠাকুর আছে। তো আসল ঠাকুর তো ভেতরে আছে। এবং আপনারা আত্মসম্ভ্রমটা বজায় রাখবেন, ভিখারি হয়ে যাবেন না। আর লোক পয়সা দিলে নিয়ে নেবেন, কিন্তু ভোটটা ভারতীয় জনতা পার্টিকে দেবেন। কারণ আপনারা জানেন না, মোদিজির প্রচুর যোজনা আছে, স্কিম। আমি কালকেই কৌশল যোজনায় এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। মানে আপনাদের কৌশলই তৈরি করবে কয়েকদিনের ট্রেনিংয়ে, তারপর আপনারা নিজেরাই, আপনাকে ভিক্ষে করতে হবে না, 1000 টাকা 2000 টাকা দিতে হবে না, আপনারা নিজেরাই লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন ওই কুশলী হয়ে। কৌশল যোজনা আছে, তার জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না, শুধু ট্রেনিংটা করতে হবে। এরকম বহু কিছু আছে আপনাদের মেয়েদের জন্য, যে কত কিছু আছে সেইগুলো আমরা বোঝাই। এবং মানুষ বোঝে, কিন্তু সে তখনই আবার যেখানে এসব বেশি বুঝে টোঝে সেখানেই আমাদের রুলিং পার্টি চলে যায়, বলে যে এইসব আমরা করে দিয়েছি। ওরা নাম নিচ্ছে, আমরা করে দিয়েছি। এদেরকে বিশ্বাস করবেন না ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করবেন, যারা মানুষের পাশে থাকবে। নমস্কার পাপিয়াদি, আপনি খুব ভালো থাকুন। মাননীয় দর্শক, পাপিয়াদি তার শেষ বার্তাটাই বলছিলেন শিল্পীর পাশে থাকুন। পাপিয়াদি কিন্তু শিল্পীতেই থাকেন, পাপিয়াদির বাড়ির নামটা শিল্পী। তো আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা, দেখতে থাকুন সিনে স্বরূপ। এই অনুষ্ঠান কেমন লাগলো প্লিজ ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে সিনে স্বরূপ ছাড়াও জড়ি নাম্বার 1 এছাড়াও অন্য অনেক ভালো ভালো ভিডিও পাবেন, সেগুলো দেখবেন, নিজেদের মতামত জানাবেন। আজকের মতো এটুকুই, নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।